নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্চ মাস আগামী 2022 সালের জন্য যে 6টা রাশি বাকি রয়েছে, অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে তাদের সম্পর্কে একটা ওভারভিউ মার্চ মাসের জন্য। আমি 6টা অলরেডি বলে দিয়েছি, মেষ থেকে কন্যা পর্যন্ত। আজকে তুলা থেকে মীন পর্যন্ত আপনাদের বলবো। বলার আগে শুধু একটু গোচর পজিশনটা বলে দিই, এটা গতদিনও বলেছি, আজকে একটু বলে দিই যে 27 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত 5টা প্ল্যানেট একসাথে মকর রাশিতে থাকবে। সে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা আপনারা শুনেছেন, আমিও অনুষ্ঠান করেছি, কিন্তু একটা কথা আমি বারবার বলছি, এটা একদম দায়িত্ব নিয়ে বলছি, যে যদি একটু সংযত থাকতে পারেন তাহলে কিন্তু সিচুয়েশন বিরাট কিছু গন্ডগোল করবে না। অসংযত থাকলেই গন্ডগোল করবে। অসংযত মানে আমি আরও একবার বলছি যে এই ঘরটা হচ্ছে গভর্নমেন্টের ঘর, যে এক্সিকিউশন অফ পাওয়ারের ঘর। এটা হচ্ছে একদম গভর্নমেন্টাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নেওয়ার ঘর। এবার গভর্নমেন্টকে যদি আপনি ঘর হিসাবে তুলনা করেন, অর্থাৎ একটা বাড়িগুলোকে যদি আমরা একটা সেল হিসাবে দেখি, কোষ হিসাবে, সেই সমস্ত কোষ যুক্ত হয়ে একটা সম্পূর্ণ অর্গানাইজেশন তৈরি করে, সেরকম প্রত্যেকটা আমাদের সমাজ ব্যবস্থাও প্রত্যেকটা ফ্যামিলি মিলে মিলে একটা রাষ্ট্র তৈরি করে তার নির্দিষ্ট ডোমেইনের মধ্যে। সেই ডোমেইনের মধ্যে যে মানুষ যত ক্ষমতার উচ্চে থাকবে এবং তার রাষ্ট্র যত শক্তিশালী হবে, বা তিনি যতটা নিজেকে শক্তিশালী বলে মনে করবেন, মানে যে ক্ষেত্রে তার একাধিপত্য থাকবে শক্তির ক্ষেত্রে, এরকম মানুষ কিন্তু যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন এই ফেজটা অ্যাকচুয়ালি 18ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে। স্টার্ট আগে থেকেই হয়েছে। এনার্জিটা, কাইনেটিক এনার্জিটা, আমাদের স্ট্যাটিক এনার্জিটা স্টোরড হচ্ছে, নাও এটা কাইনেটিক এনার্জিতে কনভার্সন হচ্ছে। এই কনভার্সনটা শুরু হবে 18 তারিখের পর থেকে, ফ্রম স্ট্যাটিক টু কাইনেটিক, এবং সেটা খুব পূর্ণ মাত্রায় থাকবে 27 থেকে 1। এবং আমি আরও একদিন আগে, অর্থাৎ 26 থেকে দুদিন পরে 3 তারিখ 4 তারিখ সকালবেলা পর্যন্ত প্রত্যেকেই বলেছি একটু সংযত সাবধান থাকতে, কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখতে, এবং যতটা সম্ভব সংযত ব্যবহার, সংযত চলাফেরা, এবং কোনো বিতর্কিত কোনো বিষয়ের সাথে নিজেকে যুক্ত না রাখা, এই জাতীয় ব্যাপারটা আপনারা করবেন। আজকে আমি যখন অনুষ্ঠান করছি, আজকে 25 তারিখ একদম রাত্রিবেলা, এখন অনেক রাত, তা আমি অনুষ্ঠান করছি। আমি চেষ্টা করছি পাবলিশ যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এই মাসে অনেকটা দেরি হয়ে গেছে অনেকগুলো সমস্যার কারণে। আমি একবার শুধু বলে দিই যে এই মার্চ মাসের মধ্যে যেগুলো মেন প্ল্যানেট শিফট করবে, 26 এবং 27 তারিখ যথাক্রমে মঙ্গল এবং শুক্র শিফট করে যাবে মকর রাশিতে আগামী, এবং চন্দ্র শিফট করবে 27 তারিখে। তো প্রথম এরা মকর রাশির নবাংশ পাবে, এবং বুধ যথাক্রমে থাকবে হচ্ছে মেষ এবং বৃষ রাশির নবাংশে, এবং শনি থাকবে আমাদের সিংহ রাশির নবাংশে। এক্ষেত্রে যে সিচুয়েশানটা হতে পারে, একটু আর্দ্রতা বেড়ে যাবে, এবং তার সাথে স্থান বিশেষে সামান্য ঘন কুয়াশা এবং একটু গুমোট ব্যাপার, বা কোথাও একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা থাকবে। এটা বেসিক নেচারটা দেবে, এবং কারণ এখানে এনার্জি স্টোর হবে মানে সে কিছুটা সেই এনার্জি রিলিজও করবে, তার ফলে একটুখানি থান্ডার স্ট্রম বা এই জাতীয় হতে পারে, বাজ পড়তে পারে। ফলে যারা খোলা মাঠে কাজ করেন বা বিভিন্ন রকম ইলেকট্রিসিটির কাজ করেন, তারা কিন্তু একটু কশাস, মানে প্রিকশনারি মেজার নেবেন। আর বুধ আগামী মার্চ মাসের 6 তারিখ প্রথম চলে যাবে সে কুম্ভ রাশিতে, এবং 24 তারিখ সে চলে যাবে মীন রাশিতে। তো এই দুটো মেজর শিফটিং আছে। 15 তারিখ রবি কুম্ভ রাশি ত্যাগ করে পরবর্তী 1 মাসের জন্য মীন রাশিতে গোচর করবে। তো মার্চ মাসে প্ল্যানেটের শিফটিং বলতে এই দুটোই আছে। বৃহস্পতি মোটামুটি 19 ডিগ্রি 40 মিনিট থেকে যাত্রা শুরু করবে, এবং সে মাসের শেষের দিকে প্রায় 27 ডিগ্রিতে চলে যাবে।
আর মঙ্গল এবং মঙ্গল যথাক্রমে 1°46' থাকবে এবং শুক্র 1°15' এবং চন্দ্র থাকবে প্রায় 20°তে মকর রাশিতে। এটা হচ্ছে মার্চ মাসের 12:01 আর কি প্ল্যানেট পজিশন। এবং রাহু এবং কেতু যথাক্রমে বৃষ এবং বৃশ্চিক রাশিতে 2°15' থাকবে। এটা হচ্ছে বেসিক সারা মাসের গোচরটা এভাবেই শুরু হবে এবং সেটা আর কি মাসের একদম শেষ প্রান্তে গিয়ে একেবারে শেষ প্রান্তে গিয়ে সেটা যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে রাহু এবং কেতু যথাক্রমে বৃষ এবং বৃশ্চিক রাশিতে 36 মিনিটে থাকবে। বুধ চলে যাবে 14 মিনিটে 14°তে মীন রাশিতে। রবি থাকবে প্রায় 17°তে মীন রাশিতে। মঙ্গল থাকবে প্রায় 25°তে আমাদের ক্যাপ্রিকর্নে। শুক্র জাস্ট রুম শিফট করে যাবে 31 তারিখই, প্রায় মাঝামাঝি সময় সকালের দিকে আর কি 10:30-11টা নাগাদ সে চলে যাবে কুম্ভ রাশিতে। এবং চন্দ্র সেদিন মীন রাশিতে থাকবে 10°তে। এটা সামগ্রিক গোচর। বৃহস্পতি বুঝতেই পাচ্ছেন পূর্ণ গতিতে রয়েছে, তো সারা মাসে সে 7°-র ওপরে ভেলোসিটি নেবে। শনিও কিন্তু 27°50' চলে যাবে, অর্থাৎ কন্যা রাশির নবাংশে সে প্রবেশ করবে। রাহু কেতু অলমোস্ট ঘর শিফটিংয়ের জায়গায় চলে আসবে। এটা সারা মাসের গোচর পজিশন আছে, যেটা ইম্পর্টেন্ট তাই আপনাদের বলে দিলাম। শিফটিং মূলত রবির যেহেতু একবার করে হয় মাসের মোটামুটি মধ্যেখানে, আর বুধের দুবার শিফটিং আছে। বুধ এখন উচ্চ গতি নেবে আস্তে আস্তে। তো এর উপর দাঁড়িয়ে আর কি আমরা আলোচনাটা করব মার্চ মাসের জন্য। অলরেডি আধা হয়েছে আধা, তো আমি একদম তুলা লগ্ন থেকে বলা শুরু করছি। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই মার্চ মাস কিরকম যাবে। বাড়ির ক্ষেত্রে বাড়ি আপনার লগ্নের 4th হাউসে 4 আমি চন্দ্রকে এখানে খুব টেম্পোরারিলি কনসিডার করছি, কারণ চন্দ্র মাত্র একদিন থাকবে মার্চ মাসে। তো বাদ বাকি সময় 4টে প্ল্যানেট এবং 6 তারিখের পরে 3টে প্ল্যানেট থাকবে। তো শুক্র মঙ্গল বলেছি নেক টু নেক ফাইট করতে করতে যাবে, এবং এই ফাইটিংটা ওদের অ্যাকচুয়ালি 20 তারিখ পর্যন্ত থাকবে মার্চ মাসের। কিন্তু এই নেক টু নেক ফাইটিংটা কিন্তু প্রভাব ফেলবে সারা পৃথিবীর ওপরে, কারণ শুক্র যতক্ষণ পর্যন্ত পূর্ণ গতি না নিচ্ছে, শুক্র কিন্তু ওখানে বলই থাকবে, দ্যুতিগত বলও থাকবে, যেটা আগেও আমি আলোচনায় বলেছি। মঙ্গল তার এক্সল্টেড সিচুয়েশনে এসেও শুক্রের কাছে কিছুটা ডমিনেটেড সিচুয়েশনে থাকবে। কিন্তু শুক্র যেহেতু খুব টেন্ডার প্ল্যানেট, দুজনেই তামসিক কিন্তু শুক্র টেন্ডার প্ল্যানেট, ফলে শুক্রকেও মঙ্গলও কিন্তু সে কিছুটা সাপ্রেশন থাকলেও শুক্রের ওপরে সে পূর্ণ প্রভাব কিন্তু দিয়ে যাবে। এবং দুজনের প্রকৃতি অর্থাৎ নেচার বা ফাইনাল নেচার এক, কিন্তু দুজনের মধ্যে যেটা একটা কাজ করার ক্ষেত্রে যে পদ্ধতিগত ডিফারেন্স আছে সেটা কিন্তু 180°। মঙ্গল যেটাকে অত্যন্ত অ্যাট্রোসিটির সাথে অত্যন্ত ভিগিয়ার জোর এক ধরনের ঘাত বা থ্রাস্ট দখল করা, যেহেতু সে সেনাপতি সেভাবে করবে। শুক্র সেটাকে অত্যন্ত ন্যাগিং করে বা অত্যন্ত প্যাম্পার করে খুব বিরক্ত করে সেই জিনিসটাকে আদায় করবে এবং ভোগ করবে। দুজনেরই ভোগ করা উদ্দেশ্য, কারণ তারা তামসিক গুণযুক্ত। যে কোনো মেটেরিয়াল জিনিসকে রিপু দোষ এদের মধ্যে থাকবে। রাহুও তাই, কিন্তু রাহু তো প্ল্যানেট না, সুতরাং তার আলোচনা এখানে আসছে না। কিন্তু ম্যাটার হচ্ছে এই ঘরে যখন প্ল্যানেট দুটো প্রবেশ করবে এবং তারা প্রথম 4-5 দিন মোটামুটি মকর রাশির নবাংশেই অবস্থান করবে। তো এবং রাহু দ্বারা পূর্ণভাবে পঞ্চম বা উল্টো দিক থেকে পঞ্চম এবং সোজা দিক থেকে নবম দৃষ্টি থাকবে। তো সেদিক থেকে এদের মধ্যে কিছুটা অবগুণ সৃষ্টি হবে, বিশেষত মঙ্গলের মধ্যে। তো এই সময়টা প্রত্যেকেই চেষ্টা করবেন যতটা সম্ভব বাড়িতে কনসেন্ট্রেট করা। হোম, 4th হাউস আমাদের হোমকে নির্দেশ করে, আমাদের লোয়ার এডুকেশনকে নির্দেশ করে, আমাদের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে নির্দেশ করে। গৃহ সুখ, গৃহ ঘরগত পরিবর্তন, গৃহ পরিবর্তন, নতুন গৃহ ক্রয়, এই জাতীয় ভালো যোগ থাকলে সেই জাতীয় ফলও কিন্তু দেওয়ারও চেষ্টা করবে। বাট যেহেতু শুক্র এখানে একটা মঙ্গলের সাথে নেক টু নেক একেবারে জার্নি করছে,
তার ফলে পূর্ণ ফলটা দিতে পারবে না। ফলে আপনাকে একটু ডিপ্লোম্যাটিক্যালি বাড়ির সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে, নাহলে বাড়ির সিচুয়েশন কিন্তু দুটোই দেখতে পারবেন, অর্থাৎ গুণগত পজিটিভ দিক, গুণগত নেগেটিভ দিক দুটোই আপনি দেখতে পারবেন ইন অ্যাকর্ডেন্স উইথ ইওর দশা। দশা যদি ভালো থাকে এবং আপনার বৃহস্পতি যদি ছকে বলি থাকে, শনি মাঝারি গুণযুক্ত থাকে, তাহলে অনেকটা বেটার পাবেন। এই দুটোর গুণ যদি কম থাকে তাহলে কম্পারেটিভলি কম পাবেন। ভোগ্যপণ্যের প্রতি আসক্তির সৃষ্টি হবে, নতুন কোনো কমিউনিকেশন রিলেটেড কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি অনেকটা প্রিভিলেজ আর কি পেতে পারবেন, এবং সেই প্রিভিলেজটা আপনাকে অনেক দিন ব্যাপী ও কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, সেটা আপনি দয়া করে আর কি এ সময় নিতে পারেন। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি একটু লোয়ার এডুকেশন এবং মায়ের সাথে সম্পর্ক ইমপ্রুভ করতে পারে, যেহেতু চন্দ্র নিজে থাকবে, চন্দ্র থেকে সমসপ্তমের ঘর এটি, এবং তুলা থেকে 10th হাউসের লর্ড, মানে কেন্দ্রযুক্ত ঘর এগুলো সবকটা আমাদের হরোস্কোপের, মানে কেন্দ্রের ঘর হচ্ছে 1, 4, 7 এবং 10। তো কেন্দ্র যখন কখনো অ্যাক্টিভ হয়ে যায়, অতিরিক্ত প্ল্যানেট যখন কেন্দ্রে চলে আসে, তখন সেটা কিন্তু সবসময় রিপ্রেজেন্ট করবে আপনার সেই জায়গায় অতিরিক্ত শক্তি, এবং কেন্দ্র আপনাকে সবসময় কাজের মধ্যে নিক্ষেপ করবে, পিস দেবে, ট্র্যাঙ্কুইলিটি দেবে, সব দেবে, কিন্তু আপনাকে ওয়ার্কের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে, কারণ যে কোনো গ্রহেরই একটা সপ্তম দৃষ্টি থাকতেই হবে। সোজা তো সে তাকাবেই, অন্য যেদিকে তাকাক না তাকাক, প্রথম চরণের মধ্যে। তো সেই হিসেবে এরা প্রত্যেকেই চন্দ্রের ঘরকে দৃষ্টি দেবে, ফলে মায়ের সাথে সম্পর্ক কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। যাদের দীর্ঘদিন সম্পর্কের অবনতি আছে তারা কিন্তু বেটার ফল পাবে। 25 তারিখ থেকে 2 তারিখ প্রায় বেলা পর্যন্ত, 2:30, 3টে পর্যন্ত বাড়ির পরিবেশ খুব বেটার থাকবে। আপনি মায়ের সাথে সম্পর্ককে ইমপ্রুভ করতে পারবেন, মায়ের সাথে টক্স বাড়াতে পারবেন। আপনার যাদের বয়স মোটামুটি 30 অনওয়ার্ডস, তারা কিন্তু বিভিন্ন লং টার্মে বিনিয়োগ করতে পারেন, টাকা পয়সা রিলেটেড বলছি, বা কোনো ইমুভেবল প্রপার্টি কিনে রাখতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনার জন্য, সেটাও কিন্তু বেটার আছে। 2 তারিখের পর থেকে, 2 তারিখের বেলার পর থেকে 7 তারিখ সকাল 6টা পর্যন্ত, এই সময় কিন্তু নর্মাল স্ত্রী, সন্তান, সন্ততি, এদের প্রতি অ্যাফেকশন আপনার বৃদ্ধি পাবে এবং এদের জন্য পজিটিভলি ফাংশন করতে পারবে। নর্মাল ডেভেলপমেন্টকে শো করছে। নর্মাল অর্থাৎ আপনি কাজ করছেন, ব্যবসা, চাকরি, যাই করুন না কেন, সেখানে ডেভেলপমেন্ট আছে, মানির কিছু ফ্লো আসবে, নতুন ওয়ার্ক অর্ডার আসতে পারে, কাজের যোগ আসতে পারে, ইন্টারভিউ দিলে চাকরির ক্ষেত্রে এই সময় আপনাকে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে। বৃহস্পতি 5th হাউসে রয়েছে, বৃহস্পতি কিন্তু তার পূর্ণ ফল এখানে দেওয়ার চেষ্টা করবে। থার্ড হাউসে বসে রয়েছে, তো নিজের বলবত্তা এখানে অনেকটা বেশি বৃদ্ধি পাবে, আপনি তার পূর্ণ ফল পেতে পারেন। যারা বিভিন্ন লাভ অ্যাফেয়ার্সের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু অনেকটা পজিটিভ এফেক্ট এখানে পাবেন। সন্তান যারা নিতে চান, এই মাসটা কিন্তু তাদের জন্য বেস্ট সময়, বিশেষ করে 20 মার্চ পর্যন্ত। এরপরে শুক্র আস্তে আস্তে 5th হাউসের দিকে যাবে, তো শুক্র 5th হাউসের দিকে গেলে অনেকটা বেটার ফল পাবেন। বুধও 5th হাউসে ঢুকে যাবে, বাট শুক্র মোটামুটি 15 ডিগ্রি ক্রস করে গেলেই কিন্তু মাসের মোটামুটি 14-15 তারিখের পরে সন্তান নেওয়ার জন্য খুব উৎকৃষ্ট সময়। এই সময়টা সব থেকে উৎকৃষ্ট, সেটা হচ্ছে 2 তারিখ থেকে বেলার থেকে 7 তারিখ ভোরবেলা পর্যন্ত। আচ্ছা, 7 তারিখ সকাল থেকে 10 তারিখ প্রায় সকাল 11টা পর্যন্ত এই সময়টা নেগেটিভ আছে। এই সময়টা কিন্তু একটু শত্রু দ্বারা সন্নিবিষ্ট হওয়ার জায়গা রয়েছে, আপনার পেছনে ব্যাকস্টিয়ার গসিপ করতে পারে, কোনো ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়তে পারেন, হেলথ ইস্যু হতে পারে, মাইনর ইস্যু যদি দশা খুব খারাপ না থাকে, বিশেষ করে ব্লাড প্রেশার বা লাংসের জায়গায় প্রবলেম করতে পারে। যাদের কিডনি রিলেটেড সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রিকশনারি মেজার নেবেন। হ্যাঁ, এই সময় এক্সপেন্ডিচারও আপনার বাড়তে পারে। এই সময় আরও একটা জিনিস ঘটতে পারে, সেটা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় ঋণ বা এরকম কিছু চেয়ে থাকেন, সে ডেট কিন্তু আপনার
এই সময় অ্যাপ্রুভড হয়ে যেতে পারে। তবে চেষ্টা করবেন ডেটের মধ্যে না জড়ানো, যদি বেটার দশায় না থাকেন তো। আর মাথা এই সময় খুব ঠান্ডা রাখবেন যতটা সম্ভব, মানে অতিরিক্ত উত্তেজিত হবেন না। আচ্ছা, 10 তারিখ বেলার পর থেকে 14 তারিখ 2টো পর্যন্ত এই সময় কিন্তু স্পাউসের সাথে সম্পর্ক ডেভেলপ করবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের জায়গা খুব বেটার ইমপ্রুভমেন্ট করতে পারবেন বা নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম করতে পারেন পার্টনারের ক্ষেত্রে, এবং সেটা আপনাকে অনেকটা পজিটিভ ইফেক্ট আপনাকে দেবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। তাছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে জবের এই সময় ইন্টারভিউ পাওয়ার যোগ আছে। আপনার পরিচিতি লেভেলটা অনেকটা ইনক্রিজ করবে বহির্বিশ্বে, তো সেই সময়টা আপনাকে অনেকটা বেটার ফোকাস করবে আপনাকে। এবং রবি এই সময় শিফট করবে আপনার 6th হাউসের দিকে। তো রবি 6th হাউসে যে খুব খারাপ ফল দেয় তা কিন্তু নয়, কিন্তু নর্মালি সেটা নিজের হোমল্যান্ডের থেকে বাইরের ল্যান্ডের থেকে বেশি পরিমাণ কাজের যোগ আসে। অর্থাৎ যে ল্যান্ডে আপনার জন্ম হয়েছে, জন্মস্থান থেকে মোটামুটি 200 কিলোমিটার দূরবর্তী স্থানে আপনাকে কাজের যোগ তৈরি করে, দূরবর্তী স্থানে। তো সেটা যদি পান আপনি নির্দ্বিধায় যেতে পারেন, কারণ বেটার এফেক্ট আছে। আচ্ছা, 14 তারিখ 2টোর পর থেকে 17 তারিখ 3:45 পর্যন্ত এই সময় কিন্তু খুব স্ট্রেসফুল টাইম আছে। যারা ভেহিকেল ড্রাইভ করেন বা ভেহিকেলে চড়তে আমাদের সবাইকেই হয়, তারা একটু সাবধানে থাকবেন। হেলথ ইস্যু এই সময়টা কিন্তু একটু মাইনরের থেকে বেটার, মানে একটু বেশি হেলথ ইস্যু আপনাকে করতে পারে সমস্যা। সুগার লেভেলকে সাবধানে রাখবেন। অর্থোপেডিক রিলেটেড কোনো প্রবলেম দেখলে সাবধানে থাকবেন, না হলে সমস্যা করবে এই সময়। মোটের উপরে আপনার যে স্ত্রী আছে, বিশেষ করে পুরুষদের বলছি, আপনার যে স্ত্রী আছে তিনি যদি কোনো জায়গায় কর্মরত হন, তাহলে সেখান থেকে কিছু লাভ্যাংশ আপনি পেতে পারেন। এটাই আপনার বেনিফিটেড টাইম আছে। চেষ্টা করবেন নিজেকে গেট ডাউন করার যতটা সম্ভব। 17 তারিখ 4:45 পর থেকে 20 তারিখ প্রায় বেলা 12টা পর্যন্ত এই সময় আপনার মাইন্ড খুব স্পিরিচুয়াল থাকবে, এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করার জন্য আপনাকে অনেকটা বেশি প্ররোচিত করবে। দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে যদি শনি যেহেতু রাজ্যকারী গ্রহ, এবং শনির পোস্টিং যদি খুব বেটার না থাকে, নর্মালি শুক্রের লোক রিলিজিয়াস হয় খুব অল্প বিস্তর, কিন্তু স্পিরিচুয়াল খুব একটা হয় না, এক্সেপ্ট স্যাটার্নের ওয়েল পজিশন। তো যাই হোক, এই সময়টা তার সুবিধাটা নেবেন। পিতার সাথে সম্পর্ক এই সময় ডেভেলপ করবে। ছোটোখাটো ট্রাভেল করতে পারেন, স্পেশালি কোনো জায়গায় যদি কোনো পুজো আর্চা দেওয়ার ব্যাপার থাকে বা কোনো গুরুর সাথে দেখা করবার বিষয় থাকে, তাহলে সেটা করতে পারেন। 20 তারিখ মোটামুটি বেলার দিক থেকে 24 তারিখ প্রায় সকাল 7:30টা পর্যন্ত এ সময় কর্ম এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কাজের জায়গায় প্রচুর প্রেশার আসবে, রেসপন্সিবিলিটি আসবে, সেটা আপনি ডিসচার্জ করতে পারবেন। আপনার হায়ার অথরিটির কাছে আপনি অনেকটা তা আপনার প্রভাব বৃদ্ধি পাবে, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং নতুন যদি জবের চেষ্টা করেন সেটাও কিন্তু আপনি পেতে পারবেন। 24 তারিখ 8:45 পর থেকে 27 তারিখ বেলা 1টা পর্যন্ত এই সময় কিন্তু আপনার ইনভেস্টমেন্টের টাইম। অ্যাকচুয়ালি যতটা সম্ভব পয়সা জমাতে পারবেন সেটা লং টার্মে ইনভেস্ট করবেন, যাতে আপনি শেয়ার বা ডিবেঞ্চার বা প্রেফারেন্সিয়াল শেয়ার সেখানে বেটার হবে। ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে পারেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে একটু হইহুল্লো টাইপের করতে পারেন, সেই জায়গা থেকে আপনাকে বেটার দেবে। 27 তারিখ বেলার দিক থেকে 30 তারিখ সকাল প্রায় 10টা পর্যন্ত এই সময় এক্সপেন্ডিচার আপনার প্রচুর বাড়াবে। শরীর এবং হেলথের জন্য, মানে হেলথ ক্ষেত্রে আপনি কিন্তু খুব সজাগ থাকবেন। কোনোভাবেই এই সময় ডেট করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অনেক বেশি খরচা বেড়ে যাবে। শরীরের ক্ষেত্রে হার্টের দিকে নজর দেবেন, এবং ডাইজেস্টিভ ট্র্যাকে যথেষ্ট, বিশেষ করে আপার ডাইজেস্টিভ ট্র্যাকে নজর দেবেন বেশি করে। 30 তারিখ বেলার থেকে, যখন বললাম তার থেকে প্রায় 2 তারিখ রাত্রিবেলা পর্যন্ত, এটা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, আত্মোপলব্ধি করবার সময়। পরবর্তী টাইমটা যাতে বেটারভাবে মানে প্রয়োগ করতে পারেন, সেই সময়ের জন্য আপনাকে খুব ভালো ফল দেবে। বিবাহের জন্য অত্যন্ত ভালো সুযোগ আছে। বিবাহের ক্ষেত্রে যারা চেষ্টা চরিত্র করছেন তারা কিন্তু এই সময়
করতে পারে। বাট একটা কথা বলে দিচ্ছি, অনেক সময় ভাবতে পারেন চতুর্থে মঙ্গল আছে তো মাঙ্গলিক দোষ হয়ে যেতে পারে, এরকম কিছু ব্যাপার নেই। বাট বিবাহ করার সময় অবশ্যই অবশ্যই ছক মিলিয়ে বিবাহ করবেন। ছক মেলানো মানে তার সাথে পামটাও দেখাবেন। রিমেম্বার দিস, ওই কম্পিউটারের যে 36 পয়েন্ট ওই পয়েন্টে যাবেন না। আগের দিনও বলেছি 36 পয়েন্টে কিন্তু পুরোটাই একটা প্রোগ্রামের উপর নির্ভর করে, সেটা ঠিক নয় একদম। আর নাম্বার 2 হচ্ছে তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু গৃহ পরিবর্তনের যোগ আছে এ সময়। যারা বাড়ি কেনবার কথা চিন্তা করছেন, ফ্ল্যাট কেনবার কথা, তাদের জন্য বেটার। কমার্শিয়াল কোনো প্লট কেনবার কথা বেটার। চেষ্টা করবেন লটারি বা এই জাতীয় কিছুতে না বিনিয়োগ করা, তাহলে কিন্তু জায়গাটা একটু গন্ডগোল করবে। মানে স্পেকুলেটিভ মানির দিকে না যাওয়া, এবং যতটা সম্ভব বাক সংযম করবেন। দ্বিতীয় কেতু আছে, এবং ওয়াইফের ক্ষেত্রেও সেটা রক্ষা করবার চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, বৃশ্চিক লগ্নের লগ্নপতি অ্যাকচুয়ালি এখন থার্ড হাউসে গেছে। তো থার্ড হাউসে যাওয়ার ফলে সে কিছু তার গুণগত ফল, তার উপচয় স্থানগত কিছু গুণগত ফল দেবে। থার্ড হাউস থেকে তার ফোর্থ যে দৃষ্টি থাকবে সেটা সে 6th হাউসে দেবে। থার্ড হাউস থেকে তার 7th যে দৃষ্টি থাকবে সেটা সে অ্যাকচুয়ালি 9th হাউস, এবং 8th দৃষ্টি তার 10th হাউসের দিকে দেবে। তো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এটা কম্পারেটিভলি বেটার। বৃশ্চিক লগ্নের প্ল্যানেট পজিশন এখন কম্পারেটিভলি অনেকটা বেটার। সব কিছু তো বেটার হয় না, কিন্তু আমি বারবার বলেছি এই বছরে যদি কেউ একটু বেটার ফল পেতে পারে, তাদের যদি দশাগত সিচুয়েশন ভালো থাকে, তারা কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আছে। সাবজেক্ট টু সাড়ে সাতি বা জন্মগত সাড়ে সাতিগত ইফেক্ট না থাকাই ভালো। লগ্নপতি বকরি না থাকলেই হলো জন্মগতভাবে। শনি খুব ম্যালপোস্টেড না হলেই হলো, কারণ শনি আপনার থার্ড এবং ফোর্থ হাউসের লর্ড, সুতরাং ম্যালপোস্টেড হলে আপনাকে খুব খারাপ দেবে। বৃহস্পতি সেকেন্ড এবং ফিফথ হাউসের লর্ড, তো সুতরাং সে এখন গোচরে ভালো আছে। জন্মছকে যদি বেস হরোস্কোপে যদি কম্পারেটিভলি বেটার থাকে, আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন এ নিয়ে কোনো। এবং এপ্রিলের পরে রাহু আপনার 6th হাউসে চলে আসবে, তো আপনাকে অনেকটাই এনিমি বা আপনার হেলথের ওপরে বা রোগ রিপুর ওপরে কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করবে, দেবেও কন্ট্রোলও করতে সাহায্য করবে। তো এর কিছু পজিটিভ আছে, নেগেটিভও আছে, অবশ্যই পজিটিভটা বেশি আছে। তো এই সময় আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনার ভিগিয়ার, আপনার 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 স্ট্রেংথ, আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা, আপনার মধ্যে এক ধরনের অতিরিক্ত ফোর্স, বিশেষ করে মাসের প্রথম 12 দিন আপনার মধ্যে এই ফোর্স কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকবে। এবং 4th হাউসে জুপিটার আছে, এবং সেই জুপিটার কিন্তু আপনার 10th হাউসে অ্যাকচুয়ালি দৃষ্টি দিচ্ছে। তো এটা কিন্তু অবশ্যই কাজের জায়গায় আপনাকে নতুন নতুন অ্যাভিনিউ দেবে, রেসপন্সিবিলিটি বাড়াবে কাজের জায়গায়। বারবার বললাম যে কেন্দ্রস্থানে যখন কোনো বড় গ্রহ থাকে, সেটা অ্যাসেন্ডেন্টে হতে পারে, সেটা 4th হাউস, 7th হাউস, 10th হাউস। 10th হাউস সব থেকে বড় কেন্দ্রগত জায়গা তার স্ট্রেংথগত দিক থেকে। তো যেহেতু সেখানে দৃষ্টি থাকবে এবং ন্যাচারাল কর্মের ঘর, তো সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি কর্মের সাথে যুক্ত করবে, কর্মের মধ্যে এমফেসিস দেবে, এবং সেটার সাথে আপনি সন্তুষ্টিও পাবেন, এবং তার সাথে আপনার রেমুনারেশনও আপনি অনেকটা বেটার পাবেন এ সময়। মানে অ্যাট পার হবে আর কি, আপনার প্রতি কোনো রকম ডিপ্রাইভেশন ঘটবে না, এটুকু বলা যায়। বাট যেটা চেষ্টা করবেন ভাই বোনদের সাথে সম্পর্ক, বিশেষ করে আপনি যদি বড় হন, সেটাকে মেনটেন করা, আপনার পরিবেশ প্রতিবেশীদের সাথে সম্পর্ক মেনটেন করা, তার সাথে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক মেনটেন করা। প্রতিবেশীতে যদি কোনো আপনি যদি খুব ইয়াং কোনো পুরুষ মানুষ হন এবং প্রতিবেশীতে যদি কোনো ফিমেল থাকে এবং আপনার সাথে যদি কোনো একটা প্রেমযুক্ত সম্পর্ক ঘটে থাকে, তাহলে এই সময় কিন্তু তার একটা খুব ভালো ডিভিডেন্ড আপনি পাবেন, এবং সেটাকে চেষ্টা করবেন খুব লেজিটিমেটলি এবং পজিটিভলি প্রসিড করা। আপনার দশা বেটার থাকলে আপনি তার বেনিফিট অবশ্যই পেতে পারেন। 25 তারিখ রাতের দিক থেকে আমি একদম তারিখগতভাবে বলে দিচ্ছি। 25 তারিখ রাতের দিক থেকে মোটামুটি 2 মার্চ রাত্রি 11টা 46 পর্যন্ত
আপনার স্ট্রেংথ, বিগিয়ার, টেম্পারমেন্ট এগুলো বেশ শক্তিশালী থাকবে। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি থ্রাস্ট দেবে, আপনি এগোবেনও এবং সেই জায়গাটাকে আপনি অ্যাচিভও করতে পারবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের ইগো, যেহেতু 10th হাউসে দৃষ্টি আছে মঙ্গলের, ফলে আপনার ইগোকে যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করবেন। মঙ্গল পিছোতে পারে না কখনো কোনো জায়গায়। সব গ্রহ বা সবারই একটা পিছনে রিট্রিট করতে পারে সে ক্ষেত্র বিশেষে, কিন্তু মঙ্গল সেটা কখনো পারে না, কারণ মঙ্গল হচ্ছে সোলজার, সে সামনে এগোতে জানে। তো এই হিসেবে নিজের ইগো এবং নিজের অতিরিক্ত ক্রোধ বা অতিরিক্ত ঊর্জা, সেটাকে যতটা সম্ভব পজিটিভ কাজে ইউজ করবার চেষ্টা করবেন, রেদার দ্যান নেগেটিভ আসপেক্ট, আমিত্ব অনেক বেশি মানে আই ইউজ করা, এইটাকে খেয়াল রাখবেন কম করা। অহংকার, প্রাউডি, হটি, এই ধরনের মেন্টালিটিকে কমানোর চেষ্টা করবেন। টেম্পারমেন্টকে সবসময় লো রাখবেন। 2 তারিখ রাত থেকে 6 তারিখ বেলা প্রায় 1:30 পর্যন্ত এই সময় আপনার গৃহে একটা শান্তির পরিবেশ থাকবে, এবং যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত আপ টু হায়ার সেকেন্ডারি, তারা কিন্তু এই সময় বেনিফিট পাবেন। বাড়িতে যদি কোনো পুজো আচ্ছা কোনো রকম কিছু করবার ইচ্ছে থাকে এ সময় করতে পারেন। ঘর শিফটিং করতে পারেন, মনে করুন যে কোনো ঘর বেডরুম থেকে ড্রয়িং রুম বা ডাইনিং রুম এরকম শিফটিং অনেকেই তো করতে অনেক সময়, এটা হচ্ছে তার জন্য বেস্ট সময়। মঙ্গল সবসময় সাদার্ন ফেসকে নির্দেশ করে এবং বুধ নির্দেশ করে উত্তর দিককে। মঙ্গল এবং বুধ সবসময় বিপরীতধর্মী কারকতা। আমাদের রাজ্যের যে হিসাবে বলছি, আমাদের মান্ডেন হিসাবে বলছি, কারণ মোস্টলি আমাদের এখানকার লোকই শুনছে অনুষ্ঠান। তা আমাদের এখানে দেখবেন যখন কালবৈশাখী হয়, তখন আমাদের যে হাওয়াটা আসে সেটা নর্মালি নর্দার্ন সাইড থেকে আসে এবং সেটা দক্ষিণ দিকে ছুটে আসে এবং প্রথমে ঝড় হয়, তারপরে বৃষ্টি হয়, আর কিছুদিন পর থেকে স্টার্ট হবে সেটা। তো উত্তর দিক থেকে যে এয়ার আসে, সেই এয়ার কিন্তু সবসময় হাই ভেলোসিটি এয়ার আসে, মূলত মিথুন এই জায়গাটাকে নির্দেশ করে। তো এবং সাদার্ন ফেসকে মঙ্গল নির্দেশ করে। সাদার্ন ফেসকে আমরা কখনোই খুব ভালো বা খারাপ কোনোটাই বলিনি, এ নিয়ে অনেক পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে। আমি কথাটা এই কারণে বলছি যে কারুর যদি গৃহ নির্মাণ হয় এবং মঙ্গলের যদি খুব বেশি পরিমাণে প্রভাব থাকে, তারা দক্ষিণ দিকের ক্ষেত্রে কিছু বাস্তুগত জায়গায় চেঞ্জ করতে পারেন উইথ কনসালটেশন। সব বাস্তুবিদ যারা আছেন তাদের সাথে কনসাল্ট করতে পারেন, করে সেই মোতাবেক কাজ করতে পারেন আপনার ছকে। এখন আমাকে অনেক লোক প্রশ্ন করেন এই রিলেটেড, আমি অপ্রাসঙ্গিক একটা কথা বলি, অনেকে প্রশ্ন করে। দেখুন, অ্যাস্ট্রোলজি সাথে অনেকগুলো শাখা যুক্ত, যে শাখাটা যুক্ত নয় সেটা হচ্ছে নিউমেরোলজি। একমাত্র নিউমেরোলজি ল্যাটার ফেজে ডেভেলপ করেছে। অ্যাকচুয়ালি সংখ্যা মানে আমি একা বসে রয়েছে, আমি তো এক সংখ্যা। এবার এটাকে লেখার যে পদ্ধতি, মানে 1, বাংলায় 1 লিখছি বা সংস্কৃতে লিখছি বা অন্য অন্য ভাষায় লিখছি, তো সেটা রিপ্রেজেন্ট করছে 1। তো এটা জাগতিক রিপ্রেজেন্টেশন, মানে আমি একটা দেখছি, 2 আইজ আছে সেখানে 2, নাম্বারটা 2 এক্ষেত্রে। তো নিউমেরোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সেটা ল্যাটার ফেজে ডেভেলপ করেছে। আমরা যে সংখ্যা দিয়ে অনেক সময় অ্যাডিশন করি, সেটা কিন্তু মানে ধরুন 2 নম্বর সংখ্যা, মানে বি মানে 2, যেহেতু সেটা 2 নম্বরে আসছে, তো বিকে আমি 4 নম্বরে আনাতে পারতাম, তাই না? তাহলে সেক্ষেত্রে ধরুন করুন 4-এর শব্দটাকে ডি আমরা 2 নম্বরে নিয়ে আসলাম। তো আপনি দেখবেন যে আমি কারোর নাম বলে কাউকে ছোট বা বড় করতে চাইছি না, আপনার সঙ্গে একটা ফ্যাক্ট বলছি। দেখবেন আমাদের যে বাংলার যে মহান যারা শিল্পীকার আছেন, তাদের মধ্যে একজনের নাম তো প্রত্যেকের ছোটোবেলা, বিশেষত আমরা যে সময় বড় হয়েছি সবার ছোটোবেলায় তার সাথে যুক্ত। তাকে, তিনি যখন হসপিটালে শয্যাশায়ী, তাকে এসে সে সময় অস্কার পুরস্কার দিয়ে গেছে হসপিটালে। আর অস্কার নেওয়ার জন্য বহু লোক আমাদের পরবর্তীকালে মানে 2-এর মানে একদম এই এই শতকের একেবারে গোড়ার দিকে বহু লোক
নামের একটা করে অক্ষর বাড়িয়ে দুটো করে অক্ষর কমিয়ে বিভিন্ন রকম করেছে আর কি, সেটাতে যাতে তিনি পেয়ে যান। সবে কেউ পান না, ঠিক আছে? এগুলো একদম মানে আমি কাউকে ছোট করছি না, যারা নিউমেরোলজি চর্চা করেন তারা অবশ্যই তারা জ্ঞানী মানুষ, তাদের লজিক আছে তাদের পেছনে। বাট আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি যদি এর পরে এইচ উচ্চারণ করতাম কিছু অসুবিধে হতো না, তাহলে এইচ সংখ্যাটা 2 হয়ে যেত। 2 মানে তো 2। আমি আমি একটা অ্যালফাবেটিক্যাল সংখ্যাকে যখন আমি নিউমেরিক্যালি বলছি, 1কে বলছি, এস সংখ্যাকে আমি বলছি রবির সংখ্যা। আমি যদি এস সংখ্যাটাকে 15 নম্বর সংখ্যা হিসেবে ইউজ করতাম, তাতে কি অসুবিধে হতো? আমার কি ইংরেজি ভাষা এদিক ওদিক হতো? আমি তো একই ভাষা বলতাম, কিচ্ছু অসুবিধে হতো না। আমি সেই জন্য বলছি বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে তো অনেক কিছু আছে, আকার ইকার আছে, অনেক রকম যুক্তাক্ষর আছে। ইংরেজির ক্ষেত্রে তো সেটা নেই। ইংরাজি 26টা তার ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডসের উপরে সমস্ত ভাষাটা দাঁড়িয়ে। আমাকে বহু লোক প্রশ্ন করে রোজ, নাম কি রাখবো, ইংরেজি শব্দ কি হবে, যোগ করে এত হচ্ছে। আরে বাবা, বি কে 2 বলেছে, সি কে 3 বলেছে, যদি না বলতো তো হতো না। সি আমি জেড এর পরে উচ্চারণ করতাম, তাহলে সি এর কি আমি রাখতে পারতাম না তার মধ্যে? ইট ইস এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ইস্যু, বিভিন্ন পণ্ডিতের বিভিন্ন মত আছে, সেই জন্য এটা একটু যাচাই করে করবেন। বহু লোক প্রশ্ন করেছে এই প্রসঙ্গে, তাই উত্তর দিলাম। আর মঙ্গলের ক্ষেত্রে বারবার বলছি, যাদের ক্ষেত্রে এফেক্টিভ আছে তারা যখন গৃহ নির্মাণ করবেন তারা কিন্তু অবশ্যই দেখিয়ে নেবেন কাউকে দিয়ে, প্রপার, যিনি বিষয়টা জানেন। না হলে কিন্তু সারা জীবন সাদার্ন ফেজ হচ্ছে সবসময় স্ট্রেংথের ফেজ, অত্যন্ত স্ট্রেংথ মানে সেই স্ট্রেংথের মধ্যে কিছুটা তামসিক স্ট্রেংথ আছে। সুতরাং সাদার্ন ফেসের কোনো জিনিসকে সহ্য করার জন্য আপনার বেস হরোস্কোপে বা গৃহে যত মানুষ থাকবেন সেই স্ট্রেংথকে নেওয়ার জন্য শক্তি থাকতে হবে। সেই শক্তিটা যদি না থাকে তবে সাদার্ন ফেজের স্ট্রেংথ আপনি নিতে পারবেন না, সেখানেই সমস্যাটা। 6 তারিখ থেকে 6 তারিখ 1:30টার পর থেকে 11 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময় আপনার হায়ার এডুকেশন, সন্তান, এরকম জায়গায় আপনার ডেভেলপমেন্ট, মানি, প্রেম, প্রণয়, এসব জায়গায়, বিশেষ করে ফরেনের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে আপনাকে অনেকটা বেটার ফল দেবে। এবং এই বেটার ফলটা আপনি মানে একদম প্রপারলি ডিস্ট্রিবিউট করেই এনজয় করতে পারবেন। তো এটাকে মানে পজিটিভভাবে করবেন। এই মাসের মধ্যে সব থেকে ভালো সময় এটা 6 তারিখ থেকে 11 তারিখ সকাল পর্যন্ত। 11 তারিখ সকালের পর থেকে 15 তারিখ প্রায় 3টে পর্যন্ত এই সময়টা আপনার হেলথ ইস্যু করবে। বিভিন্ন ছোটোখাটো ঝগড়াঝাটি, বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বিতর্ককে চেষ্টা করবেন অ্যাভয়েড করা। মঙ্গলের যাদের এফেক্ট আছে, আমি লগ্নভিত্তিক বলি, কিন্তু লগ্নভিত্তিক তো অ্যাকচুয়ালি বলাটাই খুব আনসাইন্টিফিক, এটা হচ্ছে প্রথম কথা। আমি তো নিজে কখনো লগ্নভিত্তিক দেখি না। মঙ্গলের যদি ইফেক্ট থাকে আপনার বেস হরোস্কোপে, তাহলে কিন্তু মাথায় রাখবেন আপনি সবসময় বিতর্ক এড়িয়ে চলবেন, কারণ আপনাকে সবসময় সে ওভার এনার্জাইজড করবে। ওভার এনার্জি মানে কি? মঙ্গল চুপ করে বসে থাকার লোক না, ও তো রিয়্যাক্ট করবেই। তো রিয়্যাক্ট করবে মানে তার রিয়াকশানের মধ্যে অনেকটাই এমন সিচুয়েশন থাকবে যেটা কিন্তু আপনাকে ওভার পাওয়ার্ড করে দিয়ে ভুল দিকে চালিত করতে পারে। সেটার দিকে নজর রাখবেন, বিশেষ করে ইনসাবঅর্ডিনেশন, কারণ 10th হাউসের দৃষ্টি আছে আপনার। এটাকে একটু খেয়াল রাখবেন। শরীরের দিকেও নজর রাখবেন, বিশেষত হাই ব্লাড প্রেশার, যাদের সাইনাসের প্রবলেম আছে, যাদের আইজে সমস্যা আছে, বিশেষত রাইট আইজে প্রবলেম আছে, যাদের আমাদের একদম ভিতরের দিকের দাঁত যেগুলো রয়েছে, মোলার, প্রিমোলার, এগুলোর ক্ষেত্রে বিশেষ করে লোয়ার জ্বর, সেটার দিকে নজর দেবেন। 15 তারিখ 3টের পর থেকে 20 তারিখ প্রায় 10:30টা পর্যন্ত অ্যারাউন্ড এই সময় আপনার পার্টনারশিপ, ব্যবসা, পার্টনারশিপ থেকে মানে প্রপারাইটারশিপ থেকে পার্টনারশিপের দিকে নিয়ে যাচ্ছেন বা একের বেশি পার্টনারের দিকে নিচ্ছেন, সেক্ষেত্রে খুব ভালো ফল দেবে আপনার। এবং এই ফলটা আপনি যদি নিতে চান এই সময় গ্র্যাব করা উচিত, খুব বেটার ইফেক্ট আপনাকে দেবে। এবং সব থেকে বড়ো ব্যাপার, স্পাউসের সাথেও রিলেশন বেটার করবে। স্পাউসের থেকে আপনি অনেকটা ডিভিডেন্ড পাবেন, কারণ 7th হাউসের লর্ড আপনার শুক্র আছে। তো শুক্র সবসময় ডেলিকেট, হয়তো মঙ্গল শুক্র এখন একসাথে চলছে, তো স্পাউসের থেকেও আপনি অনেকটা বেনিফিট পাবেন।
20 তারিখ মানে 11টা অ্যারাউন্ড থেকে 24 তারিখ প্রায় বিকেলবেলা পর্যন্ত যেটা হতে পারে সেটা হচ্ছে হেলথ ইস্যু হতে পারে, মাইনর হেলথ ইস্যু হতে পারে, তবে খুব স্ট্রেসের মধ্যে থাকবে। যাদের রাত জেগে কাজ করার অভ্যাস আছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, না হলে কিন্তু রাতের দিকে ব্লাড প্রেশার, পালস এগুলো একটু এনহ্যান্স করে আপনার শরীরের স্টেবিলিটি নষ্ট করতে পারে। তো তেমন হলে ডক্টর কনসাল্ট অবশ্যই করে নেবেন। আর আপনার স্ত্রীর থেকে কিন্তু একটু বেনিফিট আপনাকে শো করছে এ সময়। 24 থেকে 29 একদম ভোরবেলা 5টা 30 পর্যন্ত এই সময় আপনার স্পিরিচুয়াল মাইন্ড আপনাকে করে দেবে। আপনার স্পিরিচুয়াল ট্রিপ হতে পারে, আপনি পিতার সাথে অনেক বেশি অ্যাটাচড হয়ে যাবেন এবং সেখান থেকে বেশ কিছু পজিটিভ গেইন আপনার আসবে। সেটা নলেজ, মানে আমি বস্তুর দিক থেকে বলছি না, তো পিতার থেকে তো আপনার জেনারেল প্রাণই এসছে, এর থেকে আর আপনি কি পেতে পারেন পিতার থেকে। তো কিন্তু এখানে আপনি যেটা পাবেন অনেক অ্যাবস্ট্রাক্ট গুণ আপনি পেতে পারেন, সেই গুণটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করবেন এবং পজিটিভ জায়গায় কাজে লাগাবেন। আপনার যদি মানে বোনের জামাই থাকে এই সময়, বা ভাইয়ের স্ত্রী থাকে এই সময়, 9th হাউস নর্মালি ফিমেলকেই ইন্ডিকেট করে, এখান থেকে চন্দ্রের ঘর, তার থেকেও তার সাথেও সম্পর্ক যদি কোনো কারণে আপনার সম্পর্কে কোনো কটুতা আসে এই সময় অনেকটা বেটার হবে, নেগোসিয়েশনটা বেটার হবে এবং পরিবারের মধ্যে একটা শান্তি বজায় থাকবে। দেখুন 4th হাউসে জুপিটার আছে, 4th হাউসে জুপিটার আপনার বাড়ি কেনা বা এই জাতীয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে অনেকটাই পজিটিভ ফল দেবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, বৃহস্পতি এখন যতক্ষণ বৃহস্পতির নক্ষত্রে চলে যাবে তখন 2 তারিখের পর থেকে আপনাকে আরও বেটার ফল দেবে, ভালো দাম পেতে পারেন এবং আপনি যদি চিন্তা করেন যে বিক্রি করছেন তাহলে তার জন্য কিন্তু খুব বেটার। কারণ স্যাটার্ন আপনার 4th হাউসের দিকে আস্তে আস্তে এগোচ্ছে, তো স্যাটার্ন আপনার পারচেসের থেকে সেলের থেকে বেশি ইমপ্রুভ করাবে। পরবর্তীকালে স্যাটার্ন যখন ব্রিং ব্যাক করবে, অর্থাৎ বকরি হয়ে যাবে 4 তারিখের পরে এবং আস্তে আস্তে আবার 3rd হাউসের দিকে জার্নি শুরু করবে, আপনি সেই সময় কিনবার চেষ্টা করবেন। অর্থাৎ স্যাটার্ন যখন 4th হাউসকে লিভ করার আবার চেষ্টা করবে সেই সময় আপনি কিনবেন। যদিও বৃহস্পতি তখন 5th হাউসে চলে যাবে, তবুও বলছি আপনার পারচেসটা সে সময় হলে আপনি কি করবেন, যে দামে বিক্রি করবেন তার থেকে কম দামে উপযুক্ত জিনিস পাবেন, কিছু পয়সা আপনার সেভ হবে, এটাই হচ্ছে মেন বলার উদ্দেশ্য। আর যেহেতু লগ্নের ওপরে কেতু রয়েছে, একদম শেষের দিকে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে এবং 7th হাউসে রাহু রয়েছে, যতটা সম্ভব নিজে স্পাউসকে দুজনের হেলথের দিকেই নজর দেবেন এবং স্পেশালি আপনি কিন্তু অ্যাবডোমেন পোর্শনে হজম শক্তি রিলেটেড জায়গায় কিন্তু বেশি নজর দেবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। ভেহিকেল চালানোর ক্ষেত্রেও কিন্তু বেশ নজর দেবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই মার্চ মাস আপনার ক্ষেত্রে কিন্তু একটু মিশ্র ফল দেওয়ার চেষ্টা করবে, কারণ আপনার 2nd হাউসে অনেকগুলো প্ল্যানেট একসাথে ক্লাস্টার হয়ে থাকবে, বিশেষত শুক্র, মঙ্গল এবং স্যাটার্ন একসাথে থাকবে। তো চেষ্টা করবেন মঙ্গল এবং শুক্রের এখান থেকে, মঙ্গলের যদিও একটা 9th দৃষ্টি আছে কিন্তু প্রত্যেকেরই কিন্তু 8th দৃষ্টি আছে। 8th দৃষ্টি আছে মানে আপনি আপনার হেলথের প্রতি আটমোস্ট নজর দেবেন। হেলথের কোন জায়গায় না, আপার অ্যাবডোমিনাল পোর্শনে, লাংস পোর্শনে, হার্টের লোয়ার পোর্শনে, অর্থোপেডিক পোর্শনে এবং নার্ভাস সিস্টেমে, এখানে কিন্তু একটু বেশি নজর দেবেন। এক্সাইটেড বেশি হবেন না, যতটা সম্ভব কোনো বিতর্কিত বিষয়ে কথাবার্তা যদি কখনো বলতে হয় তাহলে চেষ্টা করবেন সেটা দিনের বেলায় বলা এবং মানে সব কিছুর মধ্যে নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। যদি নিয়ন্ত্রণহীন হন, ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। আপনার দশা, অন্তর্দশা এবং ছকের স্ট্রেংথ অনুসারে কিন্তু আপনাকে গন্ডগোল করে দেবে। এবং পিতার সাথে কোনো রকম, পিতা বা পিতৃতুল্য যেসব ব্যক্তিবর্গ আছে তাদের সাথে কোনো রকম কোনো বিতর্কের মধ্যে যাবেন না, একদম প্রিসাইজলি বলছি, যাবেন না বিতর্কের মধ্যে। আপনার লগ্ন লর্ড যে আছে সে আপনার 3rd হাউসে বসে রয়েছে। 3rd হাউসে থাকলে অটোমেটিক্যালি সে আপনাকে ভিগিয়ার বা স্ট্রেংথ দেবে, সে আপনাকে এগিয়ে চলার জন্য শক্তি দেবে। 11th হাউসে দৃষ্টি আছে
এবং 9th হাউসেও দৃষ্টি আছে। তো আপনাকে পূর্ণ মাত্রায় আপনাকে ফল দেবে, কিন্তু সবসময় একটা জিনিস বুঝবেন যে বৃহস্পতি তো ছোট প্ল্যানেট নয়, বৃহস্পতি সেকেন্ড ক্ষমতাবান প্ল্যানেট এবং সব থেকে বড় প্ল্যানেট, এবং শুধু বড় নয়, তার ওয়েটও খুব বেশি। গুরু বলার পেছনে ওয়ান অফ দ্য কজেস হচ্ছে তার গুরুত্বের জন্য। খুব ভারী প্ল্যানেট, বৃহস্পতি যেখানে বসে সেখানে স্থানহানি করে। তো থার্ড হাউসে বসেছে, শনির ঘরে বসেছে, অকাল্ট সায়েন্স এবং স্পিরিচুয়ালিটির চূড়ান্ত ঘর হচ্ছে কুম্ভ। মকরও তাই, কুম্ভের মধ্যে আরও কিছু অ্যাডিশনাল গুণ আছে, যখন গোচর বলবো তখন বলে দেব। তো সেই হিসাবে একটা জিনিস বলি যে প্রত্যেকেই চেষ্টা করবেন, আপনার যারা ছোট ভাই বোন আছে, আপনার নেইবার আছে, প্রত্যেকের প্রতি বেশি কর্তৃত্ব না দেখাতে। এবং আপনি যদি ক্ষমতাবান হন, মানে কলিযুগে ক্ষমতাবান মানে হয় আপনার অর্থ থাকবে, অথবা আপনার মধ্যে কিছু ইনহেরিটেড প্রপার্টি, মানে বস্তুগত গুণ থাকবে। মানে অ্যাবস্ট্রাক্ট গুণ তো কম থাকে, কিন্তু জুপিটার কিন্তু মনে রাখবেন আপনাকে বস্তুগত গুণ দেবে। জুপিটার সবসময় মেটেরিয়াল গুণের কারণ। আপনার শিক্ষা থেকে আপনি আয় করবেন, এবং সেই আয় থেকে আপনি আস্তে আস্তে আপনার প্রপার্টি বৃদ্ধি করবেন, বিবাহ করবেন, সন্তান হবে, সমস্ত কিছুর কারকতাই হচ্ছে জুপিটার। সার্ভিস এবং একদম স্পিরিচুয়ালিটির বেস লেভেলটাই জুপিটার তৈরি করে। বহু মানুষ দেখবেন অনেক সময় বলেন যে স্পিরিচুয়াল প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। কথাটা তারা পুরোপুরি ভুল বলেন না, পণ্ডিতরা এখানে ডিরেক্টলি বলে গেছে বৃহস্পতি হচ্ছে স্পিরিচুয়ালিটির ফার্স্ট ধাপ, ফার্স্ট ফুট স্টেপ। কারণ আপনার যদি পড়ার বা শোনার মতো এবিলিটি না থাকে, কী করে শুনতে হয়, কী করে পড়তে হয়, কোনো বর্ণ জ্ঞান নেই, কোনো অক্ষর জ্ঞান নেই, বা কেউ যদি আপনার সামনে পড়েও দেন, সেটা শোনার মতনও তো গুণ থাকতে হবে। যদিও গুণটা ন্যাচারাল, আপনার মধ্যে নর্মালি ডেভেলপ করবে, কিন্তু সেটাকে প্রপারলি যে শান দেওয়া দিয়ে জিনিসটাকে একদম চ্যানেলাইজড করা, সেটা তো গুরু করবেন না। তো সেই গুরু হচ্ছে জুপিটার নিজে। তো সেই হিসেবে আপনার মধ্যে সেই গুণটাকে এনহ্যান্স করবেন, এবং এনহ্যান্স করে সেই এবিলিটিটাকে চেষ্টা করে গুরু সবসময় তার দ্বারা আপনাকে ক্ষমতাশালী করে। এবং ক্ষমতাশালী করে একটা সময় আপনি যখন বুঝতে পারেন যে মেটেরিয়ালগুলোর অ্যাকচুয়াল কোনো ভ্যালিউ নেই, তখন আপনি শিফট করবেন স্যাটার্নের দিকে। তো এই জন্য ফুড স্টেপ বলে। তো এই নিয়ে পণ্ডিতদের মধ্যে সামান্য বিতর্কও আছে, কিন্তু আমি যে কথাটা বলছি সেটা সংখ্যাগরিষ্ঠ, আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে সংখ্যাগরিষ্ঠ পণ্ডিত কিন্তু এই পক্ষেই মত দিয়েছেন। তাকে গুরু এই কারণেই বলা রয়েছে, গুরু কিন্তু দুরকম জ্ঞানই দেন, অর্থাৎ মেটেরিয়াল জ্ঞানও দেবেন এবং স্পিরিচুয়াল জ্ঞানই দেবেন। দুটো জ্ঞান কনকারেন্টলি তিনি দেবেন। জ্ঞান কোনোদিন মানে ইউনিল্যাটারালি কাউকে জ্ঞান দেওয়া যায় না, অর্থাৎ শুধু মেটেরিয়াল হবে না, শুধু স্পিরিচুয়াল জ্ঞান হতে পারে যদি তার মার্ক ডিফারেন্ট থাকে, কিন্তু শুধু মেটেরিয়াল কখনোই প্রযোজ্য নয়, যেটা এই যুগের মেন একটা সমস্যা হয়ে গেছে, যার ফলে দেখবেন কন্ট্রোলিং অথরিটিটা অনেক কমে গেছে, মানুষের মধ্যে নিয়ন্ত্রণহীনতাটা অনেক বেশি বেড়ে গেছে। আমি কাউকে দোষ দিচ্ছি না, কারণ এটা সার্বিক একটা যুগগত সমস্যা, এবং এটা সারা পৃথিবীব্যাপী সমস্যা, এমন নয় যে কোনো একটা সেক্টরের সমস্যা। এটা দুটো একসাথেই চলে সবসময়। তো ভাই বোনদের সাথে সম্পর্ক ভালোবাসার রাখবেন, কর্তৃত্বের নয়। কর্তৃত্ব দেখাবেন, কিন্তু তার মধ্যে যাতে স্নেহ থাকে, এবং তারা যাতে কখনো এই আঘাত না পায় যে আপনি তাদের থেকে কোনোভাবে ক্ষমতাবান, এই বোধটা যেন তাদের মধ্যে না তৈরি হয়। প্রতিবেশীদের সাথেও সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন, শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক কিন্তু বেটার রাখার চেষ্টা করবেন। বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্ক হবেন। আপনার মুখ দিয়ে এমন কিছু বাক্য বার করে দেবে যেটা ইউজুয়ালি আপনি বলেন না, কিন্তু এই সময় বলিয়ে দেবে এই মাসটা, ফলে বাক নিয়ন্ত্রণ করবেন। এই মাসটাকে দুটো ফেজে ভাগ করা যেতে পারে, একদম অন দ্য বেসিস অফ জুপিটারের ডিগ্রিগত সঞ্চার। সেটা হচ্ছে 2 মার্চ বেলার দিক থেকে 16 তারিখে একদম ভোরবেলা পর্যন্ত। এই সময় আপনাকে যেটা করবে সেটা হচ্ছে ন্যাচারাল ডেভেলপমেন্ট আপনাকে দেবে। ন্যাচারাল অর্থাৎ আপনি যে ফিল্ডে রয়েছেন, যদি আপনি কোনো স্টুডেন্ট হন, যদি আপনি কোনো ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, যে ফিল্ডে আছেন, আপনাকে মেটেরিয়াল ফিল্ডে আপনাকে
স্ট্রেট ফরওয়ার্ড এফেক্ট দেবে। তার সাথে যেটা দেবে, প্রেম প্রণয়ের সাথে যারা যুক্ত আছে তারা এই সময় তার ডিভিডেন্ড পাবেন। নাম্বার 2 হচ্ছে যারা সন্তানদের সঙ্গে কোনো কারণে দীর্ঘদিন একটা ডিটাচমেন্ট আছেন বা মনে করছেন যে এ করা দরকার, তাদের সাথে আবার একাত্ম হওয়া দরকার, তাহলে তারা কিন্তু অনেকটা পজিটিভ ইফেক্ট এ সময় পাবেন। মোটের ওপরে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় এবং তার পূর্ণ সময়ের ফলটা নেওয়ার চেষ্টা করবে। এই সময়ে শুধু 3টে ডেট আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে 9, 10 এবং 14 তারিখ। এই 3টে দিন হেলথের ব্যাপারে নজর দেবেন। স্পেশালি কোথায় না, আমাদের থ্রট অংশে, গলার অংশে নজর দেবেন, আপার চেস্ট অংশে নজর দেবেন, লেফট শোল্ডারের দিকে নজর দেবেন, লেফট হ্যান্ড যেটা আছে সেটার দিকেও নজর দেবেন। বাস ট্রামে যদি চলাচল করেন হাত বাইরে রাখবেন না, ভিতরে আনার তো কোনো সময়ই রাখবেন না, এই সময় তো একদমই রাখবেন না। ভেহিকেল যদি ড্রাইভ করেন খুব সাবধানে ড্রাইভ করবেন। আমাদের এখানে নর্মালি ডান দিকে স্টিয়ারিং থাকে, তার ফলে বাম হাত বের করার প্রয়োজন পড়ে না। বাম হাতের দিকে নজর দেবেন। কোনো রকম যদি সমস্যা, পেইন বা কিছু পান, ডক্টর দেখিয়ে নেবেন এ সময়। আচ্ছা, 16 তারিখ থেকে মোটামুটি 30 তারিখ প্রায় ভোরবেলা পর্যন্ত এই সময় কিন্তু আপনার টাইমটা একটু নেগেটিভ দেবে, বেশি নয়। বুধ এই সময় আপনার 5th হাউসে থাকবে, 4th হাউসে থাকবে। আপনি হয়তো ভাবতে পারেন যে নিচ থাকবে, নিচ থাকলেও বুধ এখানে কিন্তু ফল দেবে, যথেষ্ট বেটার ফল দেবে। আমি যখন গোচর আলোচনা করব তখন বলে দেবো। বুধ এই সময় আপনাকে একটা অনেকটা বেশ ভাবুক ওয়ার্ল্ডে নিয়ে যাবে এবং আপনার তো 10th হাউসের লর্ড, তো সে 4th হাউসে থাকবে এবং আপনাকে অনেকটা ড্রিমি ওয়ার্ল্ডে নিয়ে যাবে, স্বপ্ন দেখাবে এবং সেই অনুসারে এটা একদম বেসিক আমাদের বলা যেতে পারে ব্রাউন স্টাডি সেখানে নেবে এবং আপনাকে সেই অনুসারে কাজও আপনি করতে পারবেন, সেটা এই সময়টা আপনি সেই অনুসারে। তো এটা আপনার ক্ষেত্রে খুবই পজিটিভ ইফেক্ট বা ইম্প্যাক্ট আপনাকে দেবে এই সময়টা। কিন্তু যেটা গন্ডগোল করবে, হেলথের ক্ষেত্রে একটু গন্ডগোল করবে 19, 20, 21, 22 4টে দিন কিন্তু শরীরের ক্ষেত্রে নজর দেবেন। স্পেশালি যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, যাদের ব্লাড সুগার খুব ফ্লাকচুয়েশন করে, তারা কিন্তু সবসময় ডক্টরস পারমিশন ছাড়া, স্পেশালি যাদের বয়স 45-এর ওপরে, তারা কিন্তু খেয়াল রাখবেন। আপনার ফাইন্যান্সিয়াল বা মানিটারি প্রেশার ওই সময় থাকবে, ডেট হতে পারে, এক্সপেন্ডিচার বাড়াবে, কিন্তু ইনকাম হয়তো এক রাখলেও এক্সপেন্ডিচারটা এনহ্যান্স করে দেবে। তার ফলে একটু সামঞ্জস্যহীনতায় আপনি ভুগবেন, স্ট্রেসের মধ্যে রাখবে। এই সময়টা সমাজের কোনো কোনো ক্ষমতাবান ব্যক্তির সাথে, আপনার সাথে কিন্তু একটা ঘাত প্রতিঘাত হতে পারে কোনো রকম ব্যাপারে। আপনাকে আমি পরিষ্কার বলছি, যদি অ্যাস্ট্রোলজিকে পরীক্ষা করতে চান কখনো, তাহলে এটা করতে পারেন। সেটা হচ্ছে 16 তারিখ থেকে 30 তারিখ ভোরবেলা পর্যন্ত চেষ্টা করবেন আপনার থেকে সমাজে প্রতিপত্তিশালী কোনো ব্যক্তির সাথে, সে ন্যায় বলুন অন্যায় বলুন, আপনি কোনো বিতর্কে যাবেন না। চেষ্টা করবেন বিতর্কটাকে অ্যাভয়েড করে যাওয়া। 30 তারিখটা পেরিয়ে গেলে কিন্তু আবার আপনি আপনার জায়গাটা ফিরে পাবেন। ততদিনে বৃহস্পতিও 4th হাউসের দিকে ন্যাচারাল যাত্রা করবে, আপনি কিন্তু পূর্ণ ফল তার পেয়ে যাবেন। তার আগে এই 15টা দিন একটু সাবধানে রাখবেন আর কি। এই সময় আপনার কাজের ক্ষেত্রে, মানে আমি যে 16 তারিখ থেকে বলছি, কাজের ক্ষেত্রে কিন্তু একটু হিউজ প্রেশার থাকবে আপনাকে বকডাউন করে দেবে, অতিরিক্ত দায়িত্ব দেবে, প্রতিবন্ধকতা আপনাকে দেবে প্রচুর। অর্থাৎ একটা কাজ একবারে হবে না, 2বার 3বার বা 5বার এগিয়ে কাজটা হবে। এই সময়টা আপনার ধৈর্যের খুব বড় পরীক্ষা হবে। বাট বারবার বলছি, বুধ আপনাকে অনেকটা রিল্যাক্স করে, এইভাবেই ঈশ্বর ব্যালেন্স করেন। তিনি এক জায়গাটায় যদি কোনো একটা ড্রিঞ্চ করেন, তো আরেকটা জায়গায় সেটা ভরাট করে দেন আর কি। নিজের স্বাধীনতা সম্পর্কে একটু অতিরিক্ত সেন্সিটিভ হবেন না। অবশ্যই পরাধীন হওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু এরকম নয় যে সেটা এমন একটা পর্যায়ে যেতে পারে যে এটাতে আপনি ব্যালেন্স নষ্ট করে ফেলতে পারেন। মঙ্গল এক্সল্টেড রয়েছে, শুক্র রাজযোগকারী ফল দেওয়ার মতন অবস্থায় রয়েছে।
তো রুচক যোগ এবং শশযোগ একসাথে করে মকরে বসে থাকছে এবং মঙ্গল এক্সল্টেড, সুতরাং সেটা আপনার 8th হাউস এবং 9th হাউসকে কিন্তু দৃষ্টি দেবে, বিশেষ করে মঙ্গল দেবে। তো খেয়াল রাখবেন নিজের কনফিডেন্স হারাবেন না, কিন্তু ওভার কনফিডেন্টও হয়ে যাবেন না। স্ট্রেস কম করাবেন এবং যতটা সম্ভব সাইলেন্ট থাকার চেষ্টা করবেন মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। আরও স্পেশালি ওয়ার্ক প্লেসে যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক, বিভিন্ন ক্লাব বা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ আছেন, তারা কিন্তু একটু বেশি রকম নজর দেবেন এবং স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখার চেষ্টা করবেন। আপনার ওয়াইফের কিন্তু কথাবার্তার মধ্যে একটা অসম্ভব রকম উগ্রতা বা একটা অসম্ভব রকম সামঞ্জস্যহীনতা তৈরি করবে। আপনি চেষ্টা করবেন সেটাকে খুব ট্যাক্টফুলি মেনটেন করা, উত্তর না দেওয়া, বিশেষত 16 থেকে 30 পর্যন্ত। এই যে 15টা দিন, এই 15টা দিন আপনার একটা বলতে পারেন ছোট এক্সামিনেশন হবে। এই সময় নিজেকে কন্ট্রোল রাখবেন। অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম সময় কাটানোর প্রোগ্রাম নয়, ঠিক আছে? যে শুনলাম, শুনতে ভালো লাগছে, বিবিধ ভারতীর মতন চালিয়ে দিলাম, সেরকম নয়। যদি অ্যাপ্লাই না করতে পারেন শুনবেন না। প্রথম তো অ্যাবস্ট্রাক্ট বলছি, আমি লগ্নভিত্তিক কখনো বলি না, যারা আমার দীর্ঘদিন ধরে অনুষ্ঠান শোনেন তারা জানেন। নাম্বার 2 হচ্ছে, যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে শুনবেন না। আমার মানে অন্য কিছু দেখুন, সিরিয়াল, নাটক, গান বাজনা এসব শুনুন, তাতে মনোরঞ্জন থাকবে, ভালো থাকবেন। ভালো থাকাটাই তো উদ্দেশ্য। আর যদি শুনবেন তাহলে সেটাকে ফলো করবেন। শোনা মানে আমি বহু লোককে বলি যে হনুমান চালিসা পাঠ করেন। হনুমানজির মেন উদ্দেশ্য কী ছিল? তিনি ভগবানের কোনো নির্দেশ কোনোদিন পালন করবেন এরকম নয়, তিনি নির্দেশ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতেন, কোনোদিন কিছু চাননি। একাদশ রুদ্র তিনি কোনোদিন কিছু চাননি, যা বলবে রাম কার্যে করবে কো আতুর। অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে কখনো বলি যে আমাদের কাজ কি করতে হবে, আমাকে নির্দেশ দিন, কখনো বলি না। আমরা গিয়ে এটা দাও সেটা দাও। অধিকাংশ মানুষই এরকম টাইপের মেটেরিয়াল জিনিস চান। ঈশ্বর তাতে হাসেন অত্যন্ত, মানে ভাবেন যে যাকে এত কনসেন্স দিয়ে পাঠালাম তিনি এ সমস্ত উল্টোপাল্টা জিনিস চাইছেন। অ্যাকচুয়ালি সেগুলোর দরকার আছে, কিন্তু কতটা সেটা বুঝতে হবে। তো দয়া করে কথা শুনবেন। যদি কথা না শোনেন তাহলে কিন্তু মুশকিল। যে কাজটা করছেন সেটার মর্মার্থটা বোঝার চেষ্টা করুন, যে আমার কি করা দরকার। আমাকে দিয়েছে, আমাকে বহু লোক বলে আমি শনিবার মঙ্গলবার এসব পাঠ করি। আমি মনে মনে অনেকে বলি না, বয়স্ক হলে, বাচ্চা হলে বলে দিই যে আমি পাঠ করে কি শিখলেন, কি আপনাকে কি বলেছে? আপনার ঈশ্বরের নির্দেশ টু দ্য লেটার্স ফলো করে চলা উচিত। আপনি কি সেটা ফলো করেন? তো আপনি তাহলে কি পাঠ করলেন? তার থেকে আপনি হনুমানজির থেকে কি শিখলেন? হনুমানজির পায়ের অনেকে গিয়ে আমি দেখেছি শনিবার মঙ্গলবার তেল দেয়, বিভিন্ন রকম কিছু দেয়। তো তিনি তো তেল বা পয়সা নেওয়ার জন্য বসেনি, তিনি তো নিজে মহাদেব। তিনি পয়সা নিয়ে কি করবেন? তার ওসবের দরকার নেই। ভগবানকে পয়সা দিয়ে কি করবেন? ভগবানের পয়সা লাগে? ভগবানের যারা সেবায়ত থাকেন তারা যেহেতু ওটাই ভগবানকে নিবেদন করেছেন, নিজের ডেভোট করেছেন প্রপারলি, তারা যাতে গ্রাসাচ্ছাদনের মিনিমাম অংশটুকু করতে পারেন। এবং যারা দর্শনার্থী আসেন তাদের জন্য আমরা দান করি। আমরা গিয়ে দিই না প্রণামী বাক্সে পয়সা টয়সা, সব মন্দিরে থাকে। ওটা মানুষ ভাবে যে দিচ্ছে। যাই হোক, এগুলো একটু ম্যাচিওর্ড হন, কি করতে বলেছে সেটা বুঝুন এবং সে অনুসারে কাজ করুন। তাহলে আপনার ক্ষেত্রেও গঠনমূলক ফল দেবে এবং সেটার আপনিও তার একটা ডিভিডেন্ড পাবেন আর কি। সবাই করছে মানে আপনিও শুরু করে দিলেন, তার কোনো মানে নেই। ব্লাড প্রেশারের প্রতি এক্সেস নজর দেবেন, কথাবার্তায় সংযত থাকবেন। মকর লগ্নের ক্ষেত্রে মার্চ মাস কিরম যাবে তার উপর বলে দিই। দেখুন, মকর লগ্নের অ্যাকচুয়ালি লগ্নের মধ্যে ইনিশিয়াল মাসের একদম শুরুতে 5টা প্ল্যানেট বসে থাকবে। 1 তারিখের পরে প্রথম চন্দ্র বেরিয়ে যাবে, 6 তারিখ বুধ বেরিয়ে যাবে, তারপরে সারা মাস 3টে প্ল্যানেট বসে থাকবে। তার মধ্যে একটি হচ্ছে গ্রহরাজ নিজে বসে আছেন লগ্নপতি হিসেবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে গ্রহরাজ যখন নিজে বসে আছেন তো
শনি যেখানে বসে থাকেন সেই জায়গাকে শনি মাত্রা অতিরিক্ত স্লো করে দেন, এটাই হচ্ছে স্যাটার্নের প্রধান কাজ। স্যাটার্ন কখনো তাড়াহুড়ো করে কোনো কাজ পছন্দ করেন না, নিজে ধীরে চলে, মানুষকে ধীর করেন। তো মকর লগ্নের ক্ষেত্রে মোটামুটি নভেম্বর 2019 পর থেকে সম্ভবত 24 জানুয়ারি 2022 সালে অ্যাকচুয়ালি শিফটিংটা হয়েছে। ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করেছিল শনি, প্রথম গোচরে সে প্রায় 8 ডিগ্রি মতন গিয়েছিল, রবির নক্ষত্রে ছিল। তো তার ফলে সেই সময় থেকে আমি দেখেছি একটা একটা কন্টিনিউয়াস স্লো এফেক্ট আপনাকে দিয়ে আসছে, এবং সেই এফেক্টটা কিন্তু আরও 1 বছর দেবে। কতদিন দেবে না, সামনের বছর মোটামুটি জানুয়ারি মাসে প্রায় মিড পর্যন্ত শনি বেরোবে আপনার ঘর থেকে 2 মাসের জন্য, কিন্তু সেটা মাত্র 1 ডিগ্রি, ফলে অ্যাম্বিয়েন্সের বাইরে খুব একটা যাবে না, আবার ঘুরে আসবে, এসে জানুয়ারি মাসে 16 তারিখ পর্যন্ত মকর রাশিতেই বসে থাকবে। তো এটা বেসিক স্লো এফেক্ট আপনাকে দেবে। তার সাথে মঙ্গল বসে রয়েছে এক্সল্টেড হয়ে, শুক্র এখানে রুচক যোগ হয়ে বসে আছে। তো এইরকম একটা সিচুয়েশনে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের মধ্যে সংযম রাখা। দেখুন, মকর হচ্ছে কালপুরুষের 10th হাউস, কর্মপ্রধান ঘর। তো এখানকার মানুষের আমি একটা ন্যাচারাল অভ্যাস দেখেছি যে এরা কিন্তু কাজের প্রতি, অর্থাৎ জীবনের সব কিছুর থেকে কাজের প্রতি একটা গুরুত্ব দেয়। শনি যদি অত্যন্ত দুর্বল বা অত্যন্ত ম্যালপোস্টেড না হয়ে থাকে, কাজকে এরা প্রধান প্রিরোগেটিভলি একটা জায়গা দেয়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে মঙ্গলের একসাথে বসে থাকা, এবং মঙ্গল আপনাকে যেটা করবে, হাই এনার্জাইজড করবে, 8th হাউসের দৃষ্টি দেবে রবির ঘরে, তারপরে একটা হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি করবে, আপনার চিত্ত চাঞ্চল্য সৃষ্টি করবে, যেটা শনির গুণের সম্পূর্ণ বিপরীত। আমি শনি মঙ্গল একসাথে বসে থাকলে যে ফলটা হয় সেটা নিয়ে একটা আলোচনা করেছিলাম, অল্প করেছিলাম, কিন্তু কয়েকদিন আগের হয়তো একটা আলোচনায় আছে, আপনারা একটু দেখে নেবেন জায়গাটা। কতগুলো জিনিস আপনাদের একটু ডেট ওয়াইজ বলে দিই। বড় গ্রহ তো, এর নবাংশগত শিফটিংটা অনেকটা সময় হয়। তো মোটামুটি ফেব্রুয়ারি মাসের 12 তারিখের পর থেকে মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত এটা একটা ফেজ দেবে, এবং 17 তারিখ থেকে এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত একটা ফল দেবে, অর্থাৎ একটা স্লো এবং ডেফার্ড ফল এই মাসের মোটামুটি হাফের পর থেকে আপনাকে দেবে। তো ইনিশিয়াল ফলটা আমি ফেব্রুয়ারির পার্টটাকে ছেড়ে দিয়ে মার্চের 1 তারিখ থেকে ধরে 17 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে আপনার শ্বশুর বাড়ির থেকে প্রপার্টি আপনার জন্য আসতে পারে। সেটা আপনার স্ত্রী পান বা যিনিই পান না কেন, সেটা বকলমা আপনাদের পরিবারভুক্ত হবে। পৈতৃক সম্পত্তিও কিন্তু আপনার আসতে পারে, পিতা বা পিতৃব্য এরকম কোনো ব্যক্তিবর্গের কাছ থেকেও সম্পত্তি আসতে পারে। বিশেষত পিতা, কাকা, জেঠু এরকম যারা সম্পর্কে আছেন, বা পিতামহ এরকম, তাদের থেকে আসতে পারে। বাট কাউকে অ্যাবিউজ করবেন না কখনো। প্রথম তো আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে এখন একটা 7.5 চলছে, তো নর্মাল 7.5গত একটা কন্ট্রোলের মধ্যে আপনি রয়েছেন। 7.5 মানুষকে নিয়ন্ত্রণ করে এবং অনেক কিছু শেখায়। অলরেডি পৃথিবী, মানে স্যাটার্ন আমাদের সামগ্রিকভাবে অনেক কিছু শিখিয়েছে, যে সম্পদের কিভাবে নিয়ন্ত্রিত ব্যবহার করা দরকার। মানুষ তো অনেকটা অনিয়ন্ত্রিত ব্যবহারের দিকে চলে গিয়েছিল সারা বিশ্বব্যাপী। তো সম্পদের নিয়ন্ত্রিত ব্যবহার কিভাবে দরকার সেটা স্যাটার্ন আমাদের গত 2 বছরে শিখিয়েছে। পরিবারের মধ্যে বন্ডিং বলুন বা যাই বলুন, সেগুলো আমাদের শিখিয়েছে। বিশেষত বৃহস্পতি মকরে গোচর করার সময় সে আরও বেশি শিখিয়েছে। ফ্যামিলিগত বন্ডিংটা সে অনেকটা করেছে, কিন্তু সেটা থেকে শিক্ষা নেবেন এবং নিয়ে ওকে অ্যাবিউজ করবেন না। বিশেষত পিতা বা পিতৃব্য যারা আছেন, তাহলে কিন্তু সমস্যা হবে পরবর্তীকালে। 17 তারিখের পর থেকে 29 এপ্রিল পর্যন্ত আপনার কিন্তু বিদেশ থেকে কাজের যোগ আছে। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার বিদেশে হায়ার এডুকেশন, এমনকি দেশের মধ্যেই কোনো আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে হায়ার এডুকেশনের যোগ আছে। অত্যন্ত রিলিজিয়াস মাইন্ড বা স্পিরিচুয়াল মাইন্ড আপনাকে করবে। এখানে কিন্তু
আমি প্রথম কথাটা রিলিজিয়াস বলেছি, নট স্পিরিচুয়াল। তো রিলিজিয়াস মাইন্ডেড আপনাকে করবে এবং কিছু অদ্ভুত রকমের টাবু আপনার মধ্যে ডেভেলপ করতে পারে। আমি এর বেশি বিতর্কে এইটুকু অংশে ঢুকবো না, আপনারা বুঝে নেবেন। এই সময় আপনার যেহেতু দেখুন অ্যাসেন্ডেন্ট দিয়ে যখনই শুক্র পাস করে, বা যাদের জন্ম সময় অ্যাসেন্ডেন্ট শুক্র যাদের রয়েছে, মানে অ্যাসেন্ডেন্টের মধ্যে শুক্র রয়েছে, শুক্র অ্যাকচুয়ালি তো তামসিক গুণ এবং প্রচণ্ড ডিজায়ার তৈরি করে। যে ঘরেই থাক না কেন কম বেশি ডিজায়ার দেবে। ওর কাজ তো ভোগ করা, শুক্র মঙ্গলের কাজ ভোগ করা। মঙ্গল আপনার চিত্তচাঞ্চল্য করে ভোগ করবে, এই জন্য 4th হাউসের দৃষ্টি থাকে, শুক্র সেটা করে না। শুক্র সবসময় দ্বাদশে শুক্র, লগ্নে শুক্র, হ্যাঁ, এরা কিন্তু অলওয়েজ যেটা করে, দ্বাদশে থাকলে সে যেটা করে সেটা হচ্ছে অন্যের অর্থে সমস্যা করে, যেটা কুম্ভ লগ্নের ক্ষেত্রে যখন আসবে আপনাদের বলে দেবো। অন্যের অর্থে তারা ব্যয় করার সময় ধার করেও ব্যয় করে, ধার করে ঘি খাওয়া যেটা বলা হয়, সেই ধরনের একটা ব্যাপার থাকে। আর একটা হচ্ছে যে যখন অ্যাসেন্ডেন্টে থাকে তারা কিন্তু ভীষণ ভোগ বিলাসের সাথে যুক্ত হয়ে যায়। মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু 5th হাউসের লর্ড ইজ অলসো শুক্র এবং 10th হাউসের লর্ড, সেখানে রাহু বসে রয়েছে। তারপরে খরচের উপর নিয়ন্ত্রণ করবেন। বৃহস্পতি যতই আপনার 2nd হাউসে গিয়ে 10th হাউসে দৃষ্টি দিক, কাজের জায়গা কিন্তু ডেভেলপ হতে এখনও সময় লাগবে, কিছুটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে যদি বেটার দশায় থাকেন, কিন্তু ফলটা দিতে আরও কিছুদিন সময় লাগবে, 15-20 দিন মতো। তার ফলে অতিরিক্ত এক্সপেন্ডিচারের ক্ষেত্রে যাবেন না, নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন। এবং আপনার মধ্যে যেহেতু হাই এনার্জি আছে, 8th হাউসকে দৃষ্টি দিচ্ছে, 8th হাউসে নবাংশে শনি এখন বসে রয়েছে, তো 26 ডিগ্রি মোটামুটি 40 মিনিট পর্যন্ত শনি এখানে নবাংশতে বসে থাকবে, তারপরেও কন্যা রাশির নবাংশে চলে যাবে। তো যথেষ্ট শরীরের দিকে, বিশেষত শরীরের যে মেইন অর্গান যেগুলো রয়েছে আমাদের, যেটা কাঠামো মানে স্কেলিটন, সেটা তো আছে, তার সাথে হার্ট রয়েছে, মেইন যে অর্গান আছে সবই মেইন, তার মধ্যেও তো থাকে যেগুলো ছাড়া শরীর চলবেই না, সেগুলোর প্রতি নজর দেবেন। বিশেষত সেই সমস্ত অর্গান যেগুলো অনৈচ্ছিক পেশি দ্বারা চালিত হয়, সেগুলোর প্রতি একটু নজর দেবেন। এবং ডাইজেস্টিভ পার্টে কিন্তু খুব বেশি পরিমাণ নজর দেবেন। 7 তারিখ থেকে 9 তারিখ জন্য কাজের জন্য বেটার আছে, এবং এই সময় আপনি চেষ্টা করবেন কাজকে গুরুত্ব দেওয়ার, রিকগনিশনও আপনি পেতে পারেন। 11, 12, 13, 14 তারিখ প্রায় ভোরবেলা পর্যন্ত এই সময় কিন্তু হেলথ প্রবলেম করতে পারে। কোন জায়গায়? বিশেষত ব্লাড সুগারের সমস্যা করতে পারে, মাথার দিকে ব্লাড প্রেশারের প্রবলেম করতে পারে, সাইনাসের প্রবলেম করতে পারে, শরীরের ওপরাংশে প্রেশারের সমস্যা, মাঝ অংশ থেকে আমাদের পিত্ত জাতীয় সমস্যা কিন্তু তৈরি করতে পারে আপনার। অর্থাৎ খাওয়া দাওয়ার প্রতি নজর দেবেন এবং ঘুমটা যাতে বেটার হয়। মঙ্গল যখন অ্যাসেন্ডেন্টের ওপর দিয়ে পাস করে তখন ঘুমকে খুব ডিস্টার্ব করে, আইদার ঘুমকে তারা স্লো করে দেয়, মানে কনসিয়াসনেসকে বাড়িয়ে দেয়। রবির ঘরে দৃষ্টি আছে তো মঙ্গলের, কনসিয়াসনেসকে বাড়িয়ে দেয়, এবং সেটা আপনার 8th হাউস। ঘুমাবেন ভালো করে, যাতে পজিটিভলি ঘুম হয়, তাহলে আপনার শরীরের প্যারামিটারগুলো অনেকটা বেটার থাকবে। এই সময় এক্সপেন্ডিচারও আপনার প্রচুর বেড়ে যেতে পারে। কোনো বন্ধুবান্ধব আপনার কাছ থেকে বিভিন্ন রকম প্রিটেন্ড করে কিন্তু ধার চাইতে পারে, এবং সেই পয়সা ইমিডিয়েটলি ফেরত পাবেন না যদি এ করেন, বাট প্রয়োজন হলে অবশ্যই দেবেন, যদি প্রিটেন্ড না করে তো। এপ্রিলের পরে অ্যাটলিস্ট মানে বৃহস্পতি যখন 3rd হাউসে শিফট করবে এবং সেখান থেকে পঞ্চম দৃষ্টি তার সপ্তমে দেবে চন্দ্রের ঘরে, তখন এর আগে বিবাহের যোগ কিন্তু অ্যাটলিস্ট নেই। তো বিবাহের সংক্রান্ত এখন দেখতে পারেন, দেখার জন্য খুব ভালো সময় আছে। কুটুম্বের ঘরে বৃহস্পতি আছে, খুব বেটার ফল দেবে। লগ্নে শুক্র ঢুকেছে, বিবাহ কিন্তু আপনি সেটেল করতে পারেন। আপনি এপ্রিল, মে, জুন, জুলাই এই সময় বিবাহ মানে করার জন্য বেস্ট টাইম থাকবে, আপনি সেই মোতাবেক প্ল্যান করে এগোতে পারেন। আর যদি সামহাউ অগাস্ট হয়ে যায়, তাহলে বিবাহটা এই বছরের জন্য পসপন করে, বৃহস্পতি ডাইরেক্ট হবে 24শে নভেম্বরের পরে, তারপরে বিবাহের যোগ আপনি রাখতে পারেন, তার আগে না। অন্তত জানুয়ারিতে করলে আবার বেটার, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে,
আবার আপনাকে ভালো ফল দেবে। 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কাজের জায়গায় যারা বিভিন্ন মানে ইউনিফর্মড সার্ভিস করেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন সামলান, তারা কিন্তু কোনো কারণে মানে অ্যালার্ট থাকবেন, খুব খুব সন্তর্পণে কাজকর্ম করবেন। কোনোভাবে কোনো রকম ফেলে রাখা কাজ বা এগুলো করবেন না, তাহলে কিন্তু আপনার ডিফামেশন হতে পারে এবং আপনার এগেনস্টে কিন্তু প্রসিকিউশনও হয়ে যেতে পারে যদি খারাপ দশায় থাকেন। এটা কিন্তু আপনার একমাত্র কোনো ইন্টেনশনাল নয়, আপনার মানে হ্যাবিটের জন্য হতে পারে, ফেলে রাখার কারণের জন্য। 25 তারিখ এবং 26 তারিখ, 27 তারিখ, সম্ভবত 27 তারিখ মাঝরাত পর্যন্ত আপনার ধনুরাশিতে চন্দ্র থাকবে। অ্যাকচুয়ালি চন্দ্র আপনার 7th হাউসের লর্ড। যাদের জন্ম মোটামুটি 86 সালে, 88 সালে, 89 সালে, তারা কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকবেন। চেষ্টা করবেন আপনার ব্যাকস্টিয়ার গসিপ করছে যারা বা যাদের বিভিন্ন রিপ্রোডাক্টিভ সেকশনে বিভিন্ন সমস্যা আছে, তারা এই সময়টা একটু সাবধানে থাকবেন। এক্সপেন্ডিচার থেকেও সাবধানে থাকবেন। অ্যাজ এ হোল মকরের কিন্তু অনেকটা কনস্ট্রাকটিভ জায়গা তৈরি করছে এ মাসের ক্ষেত্রে। শুধু চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকবেন এবং যতটা সম্ভব চেষ্টা করবেন নিজের মধ্যে কন্ট্রোল রাখা, কারণ অ্যাসেন্ডেন্টের ওপরে মঙ্গল আছে, সে নিজের মূল ত্রিকোণে দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের ঘরে এবং রবির ঘরে পরপর দৃষ্টি দিচ্ছে। তো আপনাকে ওভার এনার্জাইজড করবে। 8th হাউস আমাদের হিউজ ট্রান্সফরমেশন করে এনার্জির ক্ষেত্রে, আমাদের আয়ুকে নির্দেশ করে। নবাংশে সেখানে শনি বসে রয়েছে, কেতু নবাংশে বসে রয়েছে কর্কটের ঘরে। সুতরাং হেলথের প্রতি কিন্তু নজর দেবেন, মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, বাড়ির পরিবেশ যাতে বেটার থাকে সেটা খেয়াল রাখবেন। অ্যাটলিস্ট 20 মার্চ পর্যন্ত, ততক্ষণ মঙ্গল শুক্র একে অপরের অ্যাম্বিয়েন্স থেকে বেরিয়ে না যাচ্ছে। আর যারা ভেহিকেল ড্রাইভ করেন তারা কিন্তু খুব সাবধানে ড্রাইভ করবেন, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবেন যতটা সম্ভব রাখা যায় বাক্য প্রয়োগের ক্ষেত্রে। কুম্ভ লগ্ন সম্পর্কে বলে দিই। কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেহেতু স্যাটার্নের লগ্ন, বারবার একটু আগে যেটা মকরের ক্ষেত্রেও বললাম, সেটা হচ্ছে যে 12 তারিখের পর থেকে মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত এই সময়টা একটা ফল দেবে, আবার 17 তারিখ থেকে 29শে এপ্রিল পর্যন্ত একটা ডিফারেন্ট ফল দেবে। আমি দুটো ফল নিয়ে একটু সেপারেটলি আলোচনা করি। দেখুন, কুম্ভ লগ্ন হচ্ছে শনির মূল ত্রিকোণের লগ্ন, শনি তার দ্বাদশে বসে রয়েছে। তো লগ্নপতি যখন দ্বাদশে বসে থাকে, স্যাটার্নের মতো প্ল্যানেট, সে যেটা প্রথম চেষ্টা করবে, আপনার যত কাজ আছে যেগুলো আপনি করতেন দীর্ঘদিন ধরে, মোটামুটি সেই কাজগুলোকে একটু স্তব্ধ করে দেওয়া, তার গতিকে রুদ্ধ করা। অ্যাকচুয়ালি দ্বাদশ স্থান হচ্ছে অ্যাকচুয়ালি রোমিংয়ের স্থান, সবসময় দূরবর্তী স্থানে নিয়ে যাওয়ার স্থান। শনি আপনাকে নিয়ে যাবে, কিন্তু কাজের থেকে কিন্তু ডিভিডেন্ড আপনাকে খুব একটা দেবে না। মানে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছি, আপনার যদি কোনো ব্যবসা থাকে, চাকরি থাকে, যাই থাকুক, চাকরি থাকলে তার তো একটা নির্দিষ্ট আয় আছে, কিন্তু দেখা যাবে ব্যয় বেশি করিয়ে তার সঞ্চয়টাকে কমিয়ে দিচ্ছে, এভাবে ইফেক্ট দেয়। আর নাম্বার 2 ইফেক্ট হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার যে নর্মাল যেটা সাইকেল যেভাবে চলে তার থেকে আপনাকে কম দেবে। আপনি যদি 100 টাকা লাভ করতেন, তাহলে সেটাকে কিন্তু ও 30-35 টাকাও নিয়ে আসতে পারে। খারাপ দশা না থাকলে ডেট করাবে না, নাহলে ডেটও করিয়ে দেবে কিন্তু। অর্থাৎ স্যাটার্ন কখনো চায় না যে আপনি বেশি কাজকর্মের সাথে যুক্ত থাকুন, আর কাজকর্মের সাথে যুক্ত থাকলে সেটা যেন অকর্ম হয়, মানে যেটা 10th হাউসের এফেক্ট আর কি, মকরের এফেক্ট। তো যাই হোক, আপনি চেষ্টা করবেন, প্রয়াসটা করে যাওয়া, কারণ অলমোস্ট মকর রাশি ছাড়ার মোমেন্টে চলে এসছে, যদিও টেম্পোরারি, আবার মকর রাশিতে ঢুকে আসবে জুলাই মাসে। তো সুতরাং তাও একটা আপনি উইন্ডো পাবেন কিছুদিনের জন্য, অন্তত এপ্রিল থেকে, মার্চের এন্ড থেকেই আপনি পাওয়া শুরু করবেন। তো 12/2 থেকে গত মাসের ওই অংশটা ছেড়ে দিয়ে আমি এই মাস থেকে শুধু নিচ্ছি 1 মার্চ থেকে 17 তারিখ পর্যন্ত
এই সময় বিবাহের জন্য অত্যন্ত ভালো সময় আছে। লগ্ন দিয়ে জুপিটার পাস করছে, 5th হাউস, 7th হাউস, 9th হাউসে দৃষ্টি দিচ্ছে। তো বিবাহের জন্য খুব উৎকৃষ্ট সময় আছে। যারা প্রেম সম্বন্ধে, বিবাহ, সন্তান জায়গা, সেটা কিন্তু খুব বেটার আছে। বুধও এসে আপনার লগ্নে ঢুকবে 6 তারিখের পর থেকে 24 তারিখ পর্যন্ত থাকবে। বুধ বৃহস্পতি রবির একটা দ্যুতি হবে। বিবাহের জন্য উৎকৃষ্ট সময় আছে। যারা এই সময় বিবাহ করতে চান তারা কিন্তু করতে পারেন, কিন্তু অবশ্যই ওই প্রথমেই যেটা বললাম, নর্মাল ছক দেখিয়ে নেবেন সেভাবে। নর্মাল ডেভেলপমেন্ট দেবে, ব্যবসার ক্ষেত্রে বেটার দেবে, হায়ার এডুকেশনের জন্য বেটার দেবে, যে কোনো সম্পর্ক রেস্টোরেশনের জন্য আপনাকে বেটার ফল দেবে। কিন্তু ধীরে চলবেন, কারণ স্যাটার্ন কখনো বেশি ফাস্ট মুভমেন্টকে কনসিডার করে না। বৃহস্পতি লগ্নে থাকলে মুভমেন্টকে ফাস্ট করে দেয়, কারণ জুপিটারের একটা বেসিক নেচার আছে। জুপিটার যেখানে থাক না কেন, সে তার ভাব অনুসারে এবং আপনার বেসিক হরোস্কোপের বলবত্তা অনুসারে সে কিছু ফল দেওয়ার সবসময় চেষ্টা করবে। কারণ বৃহস্পতির মধ্যে একটা মাদারহুড আছে। মা যেরকম যতই ক্রুদ্ধ থাক, সে কিছু ডিভিডেন্ড সন্তান সবসময় পাবে। ঠিক সেরকম ডিভিডেন্ড বৃহস্পতি দেয়। বৃহস্পতির ধর্ম এটা, কারকতা এটা, সুতরাং সে তার কারকতা অনুসারে ফল দেয়। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন, যতক্ষণ বৃহস্পতি আপনার লগ্নে আছে, অ্যাসেন্ডেন্টে বৃহস্পতি জন্মকালীন থাক, অ্যাসেন্ডেন্টে যদি একমাত্র বকরি না থাকে, বকরি থাকলে একটু ডিফারেন্ট ফল দেয়। যদি বকরি না থাকে, গ্রহ যদি মার্গী থাকে, তাহলে কিন্তু জুপিটার আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচিয়ে দেবে জন্মকালীন, যদি আপনার অ্যাসেন্ডেন্টে থাকে। স্পেশালি 1-5-9 যদি অবস্থান করে, তাহলে কিন্তু সে অনেক সমস্যা থেকে বাঁচিয়ে দেবে একটু বেটার দশা পড়লে। এটা একদম পরীক্ষিত, বৃহস্পতির ফলটাই এরকম। আমি দেখেছি অত্যন্ত খারাপ জায়গায় বড় প্ল্যানেট, বা যেটাকে আমরা সাধারণ বইয়ের ভাষায় কি বলি, যে খল গ্রহ, পাপী গ্রহ, দুষ্ট গ্রহ, এরকমভাবে নামকরণ আছে বিভিন্ন। কেউ দুষ্ট বা কেউ এরকম নয়, সবাই 3 গুণের বশবর্তী যুক্ত। সুতরাং কাউকে খারাপ ভালো এসব বলার কোনো অধিকারই নেই, কারণ আমরাও 3 গুণের মধ্যেই পড়ি। গ্রহগুলো যা দিয়ে তৈরি, আমরাও তা দিয়ে তৈরি। সুতরাং ওনারা ডেমিগডস, আমরা হিউম্যান বিং। পার্থক্য সেখানে, আমাদের স্তরগত ডিফারেন্স আছে, এর বাইরে কিছু ডিফারেন্স নেই। ওরা অনেক শক্তিশালী, আমরা খুব ফেবল, কিন্তু তৈরি তো একই বস্তু দিয়ে, তার বাইরে কিছু নেই, সবাই সূর্যের অংশ। তো যাই হোক, এবং সব থেকে বড় কথা, আমাদের মৃত্যুর পরে আমরা কিন্তু তার মধ্যেই বিলীন হয়ে যাই, যে যে পদ্ধতিতেই যাই, কিন্তু আমরা সেটা প্রকৃতির মধ্যেই ডিস্ট্রিবিউটেড হয়ে যাই আবার। তো 17 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, এপ্রিল মাসের, এই 29টা কিন্তু মার্চ নয়, এপ্রিল, সেটা হচ্ছে আপনি কোনো শ্বশুরবাড়ি থেকে কোনো প্রপার্টি পেতে পারেন, কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি পেতে পারেন। আপনার এক্সপেন্ডিচার এ সময় বৃদ্ধি পাবে কোনো কারণে, স্পেশালি ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে। বিশেষত শুক্র যত এগিয়ে আসবে আপনার অ্যাসেন্ডেন্টের দিকে, সারা মাসে তো ঢুকবে না, মাসের একদম শেষ দিনে গিয়ে ঢুকবে, কিন্তু যত এগিয়ে আসবে তত আপনার এক্সপেন্ডিচারকে বাড়াবে এবং অর্থ আপনার জোগাড় হয়ে যাবে। বাট আমি বারবার বলছি, বৃহস্পতি কিন্তু সবসময় চেষ্টা করবে আপনাকে স্পিডিলি রান করানোর, এবং শনি আপনাকে চেষ্টা করবে লাগাম টানা। স্যাটার্নের দ্বিতীয় ঘরে জুপিটার আছে, ফলে স্যাটার্নের ক্ষেত্রে লাভদায়ী অবস্থানে রয়েছে। তা আপনি যদি একটু কন্ট্রোল, দুটোর মধ্যে একটা ব্যালেন্সড গতিবেগে চলেন, তাহলে কিন্তু আপনি অনেক বেটার চলতে পারবেন। বাট যদি বেশি দৌড়াদৌড়ি শুরু করেন, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি করবে আপনাকে। আপনি নিজের লাইফ দিয়ে সেটা বুঝতে পারবেন। আপনার মধ্যে মানে এনিমি যাদের আছে, বিভিন্ন রকম ক্ষেত্রেতে এনিমি হয় বিভিন্ন ফিল্ড অনুসারে, সেখান থেকে কিন্তু সামান্য একটা নেগেটিভ অ্যাসপেক্ট আছে। বাট বারবার বলছি যে অ্যাসেন্ডেন্টে যতক্ষণ জুপিটার আছে, সে কিন্তু আপনাকে একটা আটমোস্ট একটা প্রোটেকশন দিয়ে দেবে, দেওয়ার সবসময়ও চেষ্টা করে। কিছু আপনাকেও দিয়ে দেবে, খালি হাতে আপনাকে কখনো বাড়ি ফিরতে দেবে না। দান করবেন, ডোনেশন, বারবার বলেছি, সব মানুষের প্রত্যহ দান করা উচিত তার আয় অনুসারে। আর জাতি ধর্ম নিয়ে কথা বলা কখনোই ঠিক নয়, কিন্তু যেটা সত্যি কথা সেটা তো বলতেই হবে।
আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে কিন্তু অবশ্যই আপনার দান করা অনিবার্য, আপনি দান করবেনই। মানে আপনি যদি যে 6টা কর্ম ব্রাহ্মণকে দিয়েছে সেগুলো থেকে যদি বিচ্যুত হন, তাহলে কিন্তু আপনি ধর্ম পালন করবেন না, এবং না পালন করলে আপনাকে তার শাস্তি পেতে হবে। অনেকবার বলেছি, ষটকর্মে নিপুণ বিপ্র, বিপ্রের কাজ হচ্ছে 6টা কাজ করা: জ্ঞান আরোহণ করা, জ্ঞান ডিস্ট্রিবিউট করা, আপনি যজ্ঞ করুন এবং যজ্ঞ করাবেন, আর দান নেবেন আর দান দেবেন, দান নিয়ে বাড়ি চলে যাবেন না। তো কলিযুগের কারকতা অনুসারে পুরোপুরি জায়গাটা তো হবে না, কারণ এই যুগের ধর্মস্থান খুব নিচের দিকে আছে। মানুষ তার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে, এবং তাকে বিচ্যুত বা ডিফ্লেক্টেড ওয়ার্ক করতে সবসময় রাহুকেতু সাহায্য করবে, শুক্র মঙ্গল সাহায্য করবে। বাট তবুও বলছি, দান কিন্তু প্রত্যেকের করা দরকার, ইরেসপেক্টিভ অফ হিউম্যান বিং, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, জেন্ডার, আপনার সমাজের স্তর, এটা নয়, ক্ষমতা অনুসারে। এবার ডিফারেন্সেস আছে কিভাবে করবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, ডোনেট করবেন, আপনার জন্য বেটার হবে। স্যাটার্ন সবসময় সেজকে নির্দেশ করে। সেজ মানে যে জ্ঞানী, দেখবেন বইয়ে অনেক সময় লেখা থাকে স্যাটার্ন গরিব মানুষ, সমাজে যারা খুব পরিশ্রমী খেটে খাওয়া মানুষ, এই সেকশনকে নির্দেশ করে। কখনো নির্দেশ করে না, কোথাও লেখা নেই। আমার সামনে পরাশরী ঘোড়া খোলা আছে, আমি কোথাও লেখা নেই। বর্তমান বইয়ে কিভাবে ট্রান্সলেট হয়েছে সেটা আমি জানি না, তো কোথাও লেখা নেই। স্যাটার্ন রিপ্রেজেন্ট সেজ, যে সমাজে একটা ন্যাচারাল মানুষের থেকে বেশি জ্ঞানী। কিন্তু জ্ঞানী মানুষ দান নিয়ে কি করবে? তাই সে তার তো উদ্দেশ্য ভরণ খাদ্য গ্রাসাচ্ছাদন। সে তো কোনো জায়গায় যেখানে কোনো লঙ্গরখানা চলছে সেখানে গেলে সে তার খাদ্য পেয়ে যাবে তার খাদ্যের প্রকৃতি অনুসারে। কিন্তু দান দরকার হচ্ছে অ্যাকচুয়ালি উইকার সেকশনে, যার প্রয়োজন, তো প্রয়োজন অনুসারে দান করবেন। তার মানে এটা নয় যে সেজকে করবেন না, তাকেও করবেন, কিন্তু বেশি করবেন না, কারণ তার বেশি প্রয়োজন নেই। সে দান করলেই সে জমানোর টেন্ডেন্সি আসবে, তাকে আপনি পাপ কার্যে যদি লিপ্ত করতে সাহায্য করেন, কারণ কলিযুগে লোভ একটা খুব গুরুত্বপূর্ণ রিপু, সেটা যে কোনো সময় ডেভেলপ হয়ে যায়। আপনি যদি এটাকে প্ররোচিত করেন এবং সে যদি আপনার কর্মের দ্বারা লোভিতে পরিণত হয় কোনো কারণে, তার মধ্যে লোভের সঞ্চার করে, তাহলে তার পাপের ফল আপনাকেও ভোগ করতে হবে। কেয়ারফুল। এই মাসে যারা, যেহেতু সূর্য আছে অ্যাসেন্ডেন্টের মধ্যে আপনার, আপনি চেষ্টা করবেন তার বীজমন্ত্র জাপ করা। অন্তত এই 15 দিনে প্রথম যদি অন্তত 11,000 বার বীজমন্ত্র জপ করতে পারেন, চেষ্টা করবেন রোজ 1,000 বার করে করা, তাহলে সেটা অনেকটা ডিভিডেন্ড দেবে আপনার ক্ষেত্রে। জল দেবেন, সূর্যকে অর্ঘ্য দেবেন, তামার পাত্রে জল দেবেন প্রত্যেক দিন। তাহলে আপনার ইগো এবং মানে সূর্য যখন অ্যাসেন্ডেন্টে থাকে, সূর্য যখন 5th 9th-এ থাকে বা 10th-এ থাকে, তখন সেই মানুষের মধ্যে এত ইগো ডেভেলপ করে যায়, সে মানুষ অন্য কোনো মানুষকে গুরুত্বই দিতে চায় না, সে তাকে একদম সেট অ্যাসাইড করে দেয়, বা তার মতকে একদম সরাসরি নামিয়ে দেয়, নিচে নামিয়ে দেয়। সূর্য হচ্ছে রাজসিক গুণের প্ল্যানেট, তো তার মধ্যে একটা রাজা কি করেন, রাজা নিজের মতকেই প্রাধান্য দেন, তো সেরকম একটা ধারণা তৈরি হয়। অর্থাৎ এবং গোচরে যেহেতু বৃহস্পতি যুক্ত আছে, তার ফলে তার বলবত্তাও কিন্তু এখানে অনেক গুণ বেশি আছে। তো আপনার ইগো এবং ইগোসেন্ট্রিক অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকবেন, ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখবেন, উত্তেজিত হবেন না, উত্তেজিত হয়ে মানুষকে বেশি উচিত কথা বলতে যাবেন না। রবি একটু উচিত কথা বলার হ্যাবিট রাখে। নাম্বার 2 যেটা করে, রবি হচ্ছে নর্মাল একটা চলমান শিক্ষকের মতন, কিন্তু বুঝে জ্ঞান দেবেন। জ্ঞান খুব অমূল্য জিনিস, সেটা সবাইকে দেওয়া যায় না। যিনি শিখ না করছেন তাকে জ্ঞান দেবেন না, তাহলে আপনার জ্ঞানের মানে ভগবান জ্ঞানকে মাটির তলায় রেখে দিয়েছেন সব সময়, এটা গুচ্ছ। তো সেটা সবার ক্ষেত্রে আসে না, সবাই, অনেক জ্ঞানী মানুষ আছেন কিন্তু প্রকৃত জ্ঞান সবার মধ্যে রিফ্লেকশন হয় না, এবং যার মধ্যে হয় তার মধ্যে ছোটবেলা থেকে হয়। আমি আমার যে অ্যাসোসিয়েশন আছে সেখানে এমন কিছু ছোট বাচ্চাকে চিনি যারা ছোটবেলা থেকে পরম জ্ঞানী,
যাদের পরম জ্ঞানী যারা হন তাদের ছোটবেলা থেকে বোঝা যায় তাদের মেমোরি পার্ট অসম্ভব স্ট্রং থাকে। তারা কোনো একটা কিছু পড়লে সেটা সঙ্গে সঙ্গে আয়ত্ত করে নেয়, কোনো কিছু শুনলে সেটা আয়ত্ত করে নেয়। কিছু জায়গা রয়েছে, সেগুলো উপনিষদে ব্যাখ্যা রয়েছে, কি কি গুণ থাকলে তাকে বোঝা যায় যে সে একটি নর্মাল আমাদের মতন র্যাঙ্ক অ্যান্ড ফাইলের থেকে একটু ডিফারেন্ট। আমি বাচ্চাদের মধ্যে সেই রিফ্লেকশনগুলো দেখতে পাই, দু একজনের মধ্যে তো অবশ্যই দেখেছি। নলেজ সবাইকে এমনি দিতে যাবেন না, চাইলে অবশ্যই দেবেন, তবে তার গুণগত মান বিচার করে দেবেন, না হলে কিন্তু আপনি খারাপ হবেন। বিশেষত কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলছি, নেগেটিভ আছে জায়গাটা। চতুর্থে যতক্ষণ রাহু থাকবে আপনার মনের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি নষ্ট করবে, গৃহ থেকে দূরবর্তী স্থানে রাখার চেষ্টা করবে। বাড়ির কাছাকাছি থাকলেও কাজের জন্য আপনি বাড়িতে সময় কম দিতে পারবেন, বিশেষত ফ্যামিলি মেম্বারদের সাথে। চেষ্টা করবেন সেটাকে খুব ট্যাক্টফুলি একটু কন্ট্রোল করে চলা, না হলে কিন্তু একটু ইমব্যালেন্সেস তৈরি করে। গৃহশান্তি, মনের শান্তি, মায়ের সাথে সম্পর্ক, লোয়ার এডুকেশন, এগুলোতে একটু প্রবলেম করে। আপনি 27 থেকে 30 তারিখ পর্যন্ত একটু ফিজিক্যালি কেয়ারফুল থাকবেন, যেগুলো আপনি বললাম। অর্থোপেডিক সমস্যা থেকেও সাবধান থাকবেন। তাদের রিউমেটয়েড আর্থারাইটিসের প্রবলেম আছে, সাইটিকা জাতীয় সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে, তারাও সাবধানে থাকবেন। মীন লগ্ন নিয়ে বলবো, এই মাসের একদম শেষ ডিসকাশন এ ম্যাটারে। মীন লগ্নে জাতক জাতিকাদের জন্য এই মাস কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে দ্বাদশে শনির অবস্থান আসছে, আপনি ডেভেলপমেন্ট বলছেন। আমি বারবার বলছি, দ্বাদশে শনি যেটা করে আপনার স্পিডকে রেস্ট্রিক্ট করে। বোঝার চেষ্টা করুন, আপনি যদি রাত্রিবেলা কোনো অন্ধকার জায়গা দিয়ে, অচেনা জায়গা দিয়ে জোরে দৌড়াতে থাকেন, সামনে খানাখন্দ আছে কিনা, কোনো জলাভূমি আছে কিনা আপনি কিছুই জানেন না, আপনি তো পড়ে যেতে পারেন, ভয়ানক বিপদ হতে পারে। তো সেটা আপনাকে ন্যাচারাল রেস্ট্রিকশন দিচ্ছে যে আপনার আস্তে চলা উচিত। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দিনের বেলা হলে আপনি কম্পারেটিভলি জোরে চলবেন। তো স্যাটার্ন যখন দ্বাদশে আসে, যে কোনো ঘরে, নিজের ঘরে তো অবশ্যই, কারণ এটা নিজের মূল ত্রিকোণ ঘর, এখানে তার পাওয়ারই অন্য লেভেলের থাকবে, তাহলে এখানে একটু বেশি আস্তে চলতে হবে। আস্তে মানে আপনার মস্তিষ্ককে একদম সজাগ রেখে অত্যন্ত লেজিটিমেট ওয়েতে আপনাকে চলতে হবে। সামান্য ইলেজিটিমেট ওয়েতে যদি চলেন তবে আপনাকে তার জন্য পে ফর দ্যাট। এবার বৃহস্পতি আপনার অ্যাসেন্ডেন্টের দিকে দ্রুত এগোচ্ছে। 1 তারিখের পরে বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করে নেবে, বৃহস্পতির নক্ষত্রে চলে যাবে। তো মীন লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং 10th হাউসের লর্ড জুপিটার, সে আপনার লগ্নপতির নক্ষত্রে ঢুকে যাবে এবং লগ্নের দিকে এগোতে থাকবে খুব দ্রুত। সে আপনাকে অবভিয়াসলি পজিটিভ ফল দেওয়া শুরু করবে। কিন্তু বারবার বললাম, জুপিটার লগ্নে যাচ্ছে, শনি যদিও 1 ডিগ্রি ঢুকবে, মাত্র দেরি আছে, সেটা সে ঢুকবে এপ্রিল মাসের শেষের দিকে গিয়ে, 29 তারিখে গিয়ে। কিন্তু তবুও আপনি কিন্তু নিজের গতিবিধির ওপরে নজর রাখবেন। খুব বেশি উৎসাহিত হয়ে, খুব বেশি ওভারওয়েলমড হয়ে এমন কিছু করে ফেলবেন না যেটা আপনার নিয়ন্ত্রণ নিজেই পরবর্তীকালে কোয়েশ্চেনেবল হয়ে যায় আর কি। তো 15 তারিখ থেকে এই মানে আপনার ক্ষেত্রে যেটা ইফেক্টটা আপনাকে দেবে সেটা হচ্ছে, ক্ষমা করবেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার একটা মানিটারি ফ্লো আপনাকে দেবে, পয়সা আসবে, বা এমন কোনো চাকরি বাকরির সাথে আপনি যুক্ত হতে পারেন, কাজের সাথে, বিজনেসের সাথে যুক্ত হতে পারেন, যেখান থেকে কিন্তু আপনার ডিভিডেন্ড আসবে, অর্থাৎ মানির সোর্স আপনাকে দেবে। ফলটা কিন্তু একটু আগে থেকেই দেওয়া শুরু করেছে, 23-24 তারিখের পর থেকেই আপনি এখান থেকে আরও বেটার ফল পাওয়া শুরু করবেন। পরিবারের সঙ্গে খুব প্রোডাক্টিভ টাইম কাটাতে পারবেন এই সময়। আনন্দ মানে আবেগে পরিবারের সাথে কাটাতে পারবেন, সাবজেক্ট টু দ্যাট পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ আছেন তার যদি খুব খারাপ দশা না থাকে। তো তার যদি খারাপ দশা থাকে তাহলে কিন্তু সমস্যা হবে, আর তার বেটার দশা থাকলে আপনি অবভিয়াসলি বেটার এফেক্ট পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আনন্দে কাটাতে পারবেন এই সময়টা, প্রোডাক্টিভ টাইম আছে। আর 16 তারিখ থেকে মোটামুটি 30 তারিখ ভোরবেলা পর্যন্ত
এই সময়টা আপনাকে একটু এক্সেসিভ স্ট্রেংথ দেবে, একটু অতিরিক্ত সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তি দেবে, ভিগিয়ার দেবে, এবং আপনার আপনাকে একটু, যাকে বলা যায় আপনার লাইফে কোনো নতুন ক্যারেক্টার আসতে পারে। বিশেষ করে আপনি যদি ফিমেল হন, এই সময়টা কিন্তু আপনাকে দেবে। আপনি যদি ছোট হন, তাহলে আপনার দাদা দিদিদের সাথে সম্পর্ক আপনার খুব বেটার করবে। আপনার পাড়া প্রতিবেশীদের সাথে, স্পেশালি আপনি যদি একই রুফ শেয়ার করেন, বিশেষত এখনকার কনসেপশনে যেগুলোকে আমরা ফ্ল্যাট বা কমপ্লেক্স বলি, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো একটা রোল প্লে করতে পারবেন টু রিএস্টাবলিশ অর টু স্টাবলিশ আ গুড রিলেশনশিপ এই জায়গায়। আপনার ক্ষেত্রে হেলথের জন্য আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে 30 তারিখের পরবর্তী সময় থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে বাড়ি বা কাজের জায়গা, যেখানেই বলুন না কেন, সেখানে আপনি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি পাবেন। মায়ের ফিজিক্যাল জায়গা আপনাকে ডেভেলপমেন্ট দেবে, শরীর অনেকটা বেটার হবে, সাবজেক্ট টু দ্যাট মায়ের যদি দশাগত সিচুয়েশন খারাপ না থাকে বা বাবার দশাগত সিচুয়েশন খারাপ থাকে। হাজব্যান্ডের যদি দশাগত সিচুয়েশন খারাপ থাকে তাহলে কিন্তু সমস্যা হবেই। ওয়াইফকে তার সমস্যা ভোগ করতেই হবে, কারণ হাজব্যান্ড প্লেস দ্য রোল অফ আ প্রিসেপ্টার এবং ওয়াইফ কিন্তু ডিসাইপেল। দুজনের দুটো ডিফারেন্ট রোল আছে। আমাকে বহু মানুষ প্রশ্ন করে, আপনি খুব ডিরোগেটিভ কথাবার্তা বলেন এর ক্ষেত্রে। কিছু ডিরোগেটিভ না, দুজনেরই গুরুত্ব আছে। শিষ্য না থাকলে গুরুর কোনো মূল্য নেই, গুরু না থাকলে শিষ্যরও কোনো মূল্য নেই। তো অল আর কমপ্লিমেন্টারি। আপনার দেখার দৃষ্টিভঙ্গির ওপরে জিনিসটা নির্মাণ করে। আমি কেউ নই বা আরেকজনকে ডিটারমাইন করার জন্য। আমরা তো কেউ উভলিঙ্গ নই। আমাদের যেহেতু জেন্ডার ডিফারেন্সেস আছে, তাহলে ভগবান দুজনেরই গুরুত্ব আছে বলেই তৈরি করেছে। কেউ কাউকে ছোট বা বড় করার বা কেউ মহিমান্বিত করার মতন জায়গা নেই। মানুষ নিজে মহিমান্বিত হতে পারে তার একমাত্র তার গুণের দ্বারা, স্পেশালি তার স্পিরিচুয়াল গুণের দ্বারা, আর কোনো গুণের দ্বারা নয়। বাকিগুলো সব মেটেরিয়াল জিনিস। মেটেরিয়াল জিনিস মানে তার একটা আয়ু আছে সব সময়। তো আপনি যদি আয়ু কারক জিনিসের প্রতি যান তাহলে যাবেন। ভগবান নিজেই বলেছে যে আপনি যদি দেবদেবীর পুজো করেন তো দেবলোকে যাবেন, পিতরদের পুজো করলে পিতৃলোকে যাবেন, ভূত প্রেত যাদের নেগেটিভ কাল্টের পুজো করেন তারা সেই লোকে যাবেন। আমার পুজো করবেন তো আপনার স্যালভেশন হয়ে যাবে, বলে দিয়েছে পরিষ্কার। আপনি কি করবেন সেটা আপনাকে কখনো জোর দেয়নি, তার কারণ আপনাকে একটা বিবেক দিয়েছে চিন্তা করার মতো। আপনি কি করবেন, আপনি কি খাবেন, কিভাবে জীবনচর্চা করবেন, কেউ আপনাকে বল প্রয়োগ করবে না। কিন্তু আপনি যেটা করবেন তার কনসিকুয়েন্স আপনাকে ভোগ করতে হবে, তা মাথায় রাখবেন। নেচারটাই তৈরি করে দিয়েছে এবং এই পুরো জায়গাটা কন্ট্রোল করার দায়িত্বে আছেন আমাদের মা ভগবতী, নিজে দায়িত্বে রয়েছে। মহাদেব সমস্ত কিছু ওয়াচ করেন, তিনি মেটেরিয়াল কাল হিসাবে সমস্ত কিছুকে ওয়াচ করেন। তো আপনি এখান থেকে পালানোর কোনো উপায় নেই। বাড়িতে নিরামিষ খেলেন, রেস্টুরেন্টে গিয়ে অতিরিক্ত রিচ খাবার দাবার খাওয়া শুরু করলেন, আপনার শরীরে রিফ্লেকশন হয়ে যাবে। 1 মাস বাদে ব্লাড টেস্ট করাবেন, দেখবেন সব বেড়ে রয়েছে। আপনি যেরম কাজ করবেন আপনাকে তার তেরম ফল পেতে হবে। এই বেসিক প্রিন্সিপালটা বোঝার চেষ্টা করুন। আমি বহুবার উদাহরণ দিয়ে বলেছিলাম, দেখবেন যে থাইল্যান্ড এরকম বিভিন্ন দেশে বিভিন্ন তাদের যে সমস্ত ধর্মীয় আচার অনুসারে তাদের যে সন্ন্যাসীরা আছেন, তারা দেখবেন বাঘ বসে থাকে। আমরা যেরকম কোনো পেটের গায়ে হাত দিই, যেভাবে কুকুর বা বিড়াল যে যেরকমই করে, তো ওরা বাঘ আদর করছে, কামড়াচ্ছে না বাঘ। কারণ ওদের ছোটোবেলা থেকে খাদ্যাভ্যাস অন্যরকম আছে। খাদ্যাভ্যাস অনুসারে মানুষের প্রকৃতি নির্ভর করে। আপনি যেরকম খাবেন আপনার প্রকৃতিও সেরকম তৈরি হবে। কিন্তু আপনাকে কোনো কিছুতে কেউ বাধা দেয়নি, আপনি সম্পূর্ণ মুক্ত, ফ্রি ফ্রম অল অবস্ট্যাকলস। কেউ আপনাকে কোনো কাজে বাধা দেবে না, কেউ কোনো চিন্তা করতে বাধা দেবে না। কিন্তু ভুল করলে তার কনসিকুয়েন্স আপনাকে ভোগ করতে হবে, আপনাকেই ভোগ করতে হবে। ইউ আর দ্য ইনকামবেন্ট, আপনি সেখান থেকে পালাতে পারবেন না।
তখন আপনি বলতে পারবেন না যে আমাকে এ করে দাও। কারণ কালচক্র এমন একটা নিয়ম, সেখানে আপনি উই আর ক্রিমিনালস, সেই জন্য তো আমরা এখানে এসেছি, আমরা দণ্ডভোগ করতে এখানে এসেছি। আপনি যদি তার উল্টো রকম কাজ করেন তাহলে আপনাকে তার ফল, এবং ঈশ্বর লিখে দিয়েছে এটা করলে এটা হবে, কিন্তু একবারও বলেনি আপনি ওটা পালন করুন। 66 নম্বর শ্লোক বাদে পুরো ভগবদ্গীতাতে কোথাও ভগবান বলেননি যে এটা পালন করো, শুধু বলেছে এটা করবেন এটা হবে, তো করবেন, তার ফল ভোগ হবে, ভালো করলে ভালো ভোগ করবেন, পরিষ্কার ব্যাপার। আর স্বর্গ বলে কোনো মানে স্বর্গ বলে না, স্বর্গে যায়, অনেক লোক আমাকে প্রশ্ন করে, খুব অপ্রাসঙ্গিক কথা বলছি, বোর হলে একটু ক্ষমা করবেন, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার খুব প্রয়োজন আছে। স্বর্গ হচ্ছে এমন একটা স্টেট যেখানে আমাদের এই ব্রহ্মাণ্ডকে চালানোর জন্য যে সমস্ত দেবদেবী ডেপিউট আছেন তাদের থাকার সেটা জায়গা, তো তারও একটা নির্দিষ্ট কাল আছে, কালগত নিয়ম, তারপরে সেটাকে পরম ভগবান ডিস্ট্রয় করে দেবেন তার কালগত নিয়মে। তো আমরা যখন বিভিন্ন মেটেরিয়াল পূর্ণ ফল করি আমরা সেখানে যেতে পারি। আমরা যখন ডেথ হয় তখন আমাদের সোলটা যখন বডি ছাড়ে, মানে মেটেরিয়াল এটা তো অপরা প্রকৃতি এবং সোলটা হচ্ছে পরা প্রকৃতি, সেটা যখন শরীর থেকে বেরোয় তখন একটা প্রচণ্ড টাগ অফ ওয়ার হয়। যে মানুষ যত দেহবাদী তত্ত্বে বিশ্বাস করে তার টাগ অফ ওয়ারটা তত বেশি হয়, তার দেহ ছাড়তে চায় না এবং যমদূতেরা সেটা টানার চেষ্টা করে। আর যে সেটা নর্মাল জানে যে আমাকে যেতেই হবে একটা টাইমের সময় পরে, তার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তারপরে যখন আপনি যাবেন আপনাকে একটা 16 বছরের বডি দিয়ে দেওয়া হবে, যেখানে আপনার বয়স বাড়বে না, আপনি চলে যাবেন সেই লোকটাতে এবং সেখানে গিয়ে আপনি তার গুণগত ফল ভোগ করবেন, মানে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবেন মেটেরিয়াল। ওখানে একটা খাতা আছে, যে খাতাটাতে আপনার গাড়ির পেট্রোলের মতন অনন্তকাল ধরে চলবে না, যে না খাতাটা শেষ হবে আপনি সেখান থেকে পড়তে শুরু করবেন ইমিডিয়েট। এই যখন পড়বেন এই মধ্যেখানের যে লোকটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পানিশমেন্টের লোক। ওখানে প্রথমে আরাম পেয়েছেন, এবার কষ্ট পাবেন সেখানে। আগের দিনই বলেছিলাম যখন কষ্ট পাবেন বিভিন্ন রকম যাতনা, তখন আপনার চক্ষু দিয়ে যে জল নির্গত হবে সেই জলের মধ্যে আপনার প্রাণটা নির্গত হয়, মানে আত্মাটা, সেটা মেঘের মাধ্যমে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে এবং সেটা বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে নেমে আসে। সেখান থেকে যে বিভিন্ন উদ্ভিদ জন্মায় সেই উদ্ভিদের মধ্যে সেটা থাকে। বিভিন্ন পশু তার নির্দিষ্ট মানে যত রকম প্রাণী আছে তার নির্দিষ্ট যোনি অনুসারে সে সেটাকে গ্রহণ করে, সেটা বীর্য হিসাবে সেখানে থাকে এবং সেটাখান থেকেই প্রাণটা আবার পুনরায় প্রতিস্থাপিত হয় পিতার মাধ্যমে। তো আপনার কর্মফলের দ্বারাই আপনি সেখানে ফিরে আসেন। ইট ইজ দ্য নর্মাল সাইকেল। আপনি এই সাইকেলে ততক্ষণ ঘুরতে থাকবেন যতক্ষণ আপনার মেটেরিয়াল ডিজায়ার এবং সেগুলো আপনার বর্তমান থাকবে। যখন থাকবে না তখন আপনি বেরিয়ে যাবেন এখান থেকে। এখানে কুণ্ঠা নেই, বৈকুণ্ঠ যেখানে কোনো কুণ্ঠা নেই সেখানে চলে যাবেন, বাদ বাকি সব জায়গায় তার মানে আছে, সেটা আর বলে না। বাড়ির যারা এল্ডার পার্সন আছেন, বিশেষ করে পিতামাতা, ঠাকুমা, দাদু, এদের জন্য কিন্তু একটু অতিরিক্ত খরচা হতে পারে, বা আপনি নিজের একটুখানি আপনার বয়স যদি মোটামুটি 45 অনওয়ার্ডস হয় তাহলে কিন্তু অবশ্যই সেখানে আপনি নিজের ভবিষ্যৎ প্ল্যান করতে পারেন। আনম্যারিড থাকলে প্ল্যানিংয়ের পরিমাণটা বেশিভাবে হবে আর কি। বারবার বলছি, দ্বাদশে শনি থাকলে চেষ্টা করবেন অল্প অল্প করে সঞ্চয় করা, একবারে বেশি সঞ্চয় বা একবারে বেশি এক্সপেন্ডিচার করবেন না যদি খুব নেসেসিটি তৈরি না হয়। তো মানে কোনো একটা ভোগ্যপণ্য কিনে এটাকে নষ্ট করবেন না, বা হঠাৎ করে খুব ধনবান হওয়ারও চেষ্টা করবেন না। ঈশ্বর যেভাবে আপনাকে মেটেরিয়াল গেইন দিচ্ছে সেইটুকুর প্রতি সন্তুষ্ট থাকবেন। 15 তারিখ রাত থেকে 17 তারিখ ভোরবেলা পর্যন্ত আপনার মিথুন রাশিতে দিয়ে চন্দ্র গোচর করবে। হ্যাঁ, মাথায় রাখবেন যে সিংহ রাশি দিয়ে চন্দ্র গোচর করবে। 5th হাউসের লর্ড তো চন্দ্র, তো 5th হাউসের লর্ড চন্দ্র যখন 6th হাউস দিয়ে পাস করবে সিংহ দিয়ে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকবে, সে আপনার
হেলথকে একটুখানি ডিটোরিয়েট করতে পারে, বিশেষত ঠান্ডা লাগার সমস্যা, লাংসের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম বা হাঁটুতে প্রবলেম, বিশেষত যাদের আর্থারাইটিস জাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে বাড়াতে পারে। চেষ্টা করবেন যতটা সম্ভব সৎসঙ্গ করার এবং সেখান থেকে সবসময় জ্ঞান আরোহণ করার। এই মাসে যেটা যারা ফিমেল ক্যারেক্টার আছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ আস্তে আস্তে তৈরি হবে, এবং তবে সেটা 17 তারিখের পর থেকে। বিদেশে কাজের জায়গাও খুব বেটার আছে তারপর থেকে, যখন বৃহস্পতি আমি যেরকমভাবে বললাম যে 17 তারিখ থেকে মাসের প্রায় শেষ 30 তারিখ পর্যন্ত, 16 তারিখ থেকে 30 তারিখ বিবাহের জন্য খুব ভালো আছে। ফিমেল হলে খুব ভালো যোগ আছে। তো পাত্র নির্বাচনের ক্ষেত্রে আপনারা প্রসিডিওরে যেতে পারেন, বাট বিয়েটা দেবেন দয়া করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, যখন বা আষাঢ় মাসেও দিতে পারেন। অ্যাসেন্ডেন্টের উপরে জুপিটার থাকবে। আরও প্রিসাইজলি বলছি, যখন শনির নক্ষত্রে থাকবে, বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীন বিবাহ দেবেন না। শনির নক্ষত্র অর্থাৎ 26 নম্বর নক্ষত্র যখন ভোগ করবে তখন আরও বেটার ফল দেবে। অবশ্যই আরও অনেক কিছু দেখার প্রয়োজন আছে, কিন্তু এটা প্রিসাইজলি বলছি। কিন্তু ওই সময় যেটা হবে, ওই সময় আইদার কুম্ভ রাশি বা মীন রাশিতে মঙ্গলেরও প্রবেশ ঘটবে। তার ফলে বিবাহের দিন নির্ধারণের ক্ষেত্রে কিন্তু একটু কোনো পণ্ডিতকে দেখিয়ে নেবেন, দেখিয়ে বিবাহের দিন নির্ধারণ করবেন। ইদার দ্বাদশে অথবা আপনার অ্যাসেন্ডেন্টের উপরে মঙ্গল সে সময় গোচর করবে, এবং মঙ্গল তখন ভীষণ পাওয়ার গেইন করে যাবে, কারণ ও তার কিছুদিন পরেই বক্র অবস্থায় চলে যাবে। মানে আমি বলছি এপ্রিলের ফ্যাগ এন্ড থেকে, মানে কুম্ভ রাশিতে যেই না মঙ্গল প্রবেশ করবে 7 তারিখের পর এপ্রিল মাসে প্রবেশ করবে, তাহলে তারপর থেকে মোটামুটি 44 দিন হিসেব করুন। তাহলে সেটা হচ্ছে 21শে মে, মোটামুটি 20-21 মে পর্যন্ত থাকবে কুম্ভ রাশিতে, তারপরেও মীন রাশিতে প্রবেশ করবে। তো এই সময়টা আপনার অ্যাসেন্ডেন্ট এবং দ্বাদশে মঙ্গল থাকবে। ফলে বিবাহের দিন নির্ধারণের ক্ষেত্রে একটু বুঝে করবেন, সেটা প্রপার দুজনের ছক অ্যানালাইসিস করে তারপরে দিনটা নির্ধারণ করবেন। শুক্রও কিন্তু পাস করবে কাছাকাছি দিয়ে, মানে শুক্র আগে পাস করবে, মঙ্গলকে ক্রস করে বেরিয়ে যাবে। তো শুক্রের অ্যাডভান্টেজটা নেবেন, স্পেশালি যখন বৃহস্পতি শুক্র একসাথে গোচরে অবস্থান করবে আপনার অ্যাসেন্ডেন্টের উপরে, সেই সময়কার কোনো একটা প্রেফারেবল ডেটে বিবাহের চেষ্টা করবেন। বহু মানুষ প্রশ্ন করেছে, সেই কারণে এই সংক্রান্ত উত্তর দিয়ে দিচ্ছি। আর ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দুটোর ক্ষেত্রেই নজর রাখবেন। লগ্নের দিকে যখন বৃহস্পতির মতন প্ল্যানেট এগিয়ে আসে, বকরি শুক্রের মতন প্ল্যানেট এগিয়ে আসে, তো সে কিন্তু সবসময় চেষ্টা করে আপনার ওজন বাড়ানোর, ওয়েট গেইন করানোর। 5th এবং 9th হাউসে দৃষ্টি থাকে। তো যারা ওজন সংক্রান্ত, বৃদ্ধি সংক্রান্ত সমস্যায় ভুগছেন, ওবিসিটি আছে বা এগুলো আছে, তারা সাবধান থাকবেন, বা এখন থেকে হালকা ফিজিক্যাল এক্সারসাইজ যেরকম মনে করেন করলে বেটার, বা কোনো এক্সপার্টের ডিসিশন নিয়ে সেটা করবার চেষ্টা করুন। ইভেন কন্যা লগ্নের ক্ষেত্রেও বলছি, কন্যা লগ্নেরও কিন্তু 7th হাউসে জুপিটার ঢুকছে, সে কিন্তু ডিরেক্টলি অ্যাসেন্ডেন্টকে এফেক্ট দেবে, বিশেষত যাদের ডিগ্রিগত ফল আছে মোটামুটি খুব পরিষ্কারভাবে 3 ডিগ্রি থেকে 22-23 ডিগ্রির মধ্যে যাদের অ্যাসেন্ডেন্টের এফেক্ট আছে তারা কিন্তু একটু বেশি ফল পাবেন। তো একটু সাবধানে নিজের ওয়েটকে কন্ট্রোল করবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগ আছে, এবং সেটা আমি অলরেডি বলে দিয়েছি। বাট যেহেতু 5th হাউসে অনেকগুলো লর্ড আছে কন্যা লগ্নের ক্ষেত্রে, একটু নেগেটিভ ফল দেবে, সেটা মিলিয়ে মিশিয়ে ইন অ্যাকর্ডেন্স উইথ দশা সেই অনুসারে ফল দেবে। বাট অবভিয়াসলি বেটার ফল পাবেন, এই মাসের শেষের দিক থেকে কিন্তু বেটার ফল পাবেন, বিশেষত 30শে মার্চের পর থেকে। রাহু আপনার ঢুকছে অ্যাকচুয়ালি 2nd হাউসের ক্ষেত্রে, এবং কেতু আপনার 8th হাউসের ক্ষেত্রে ঢুকছে। তো সেক্ষেত্রে আপনার এবং আপনার স্পাউসের দুজনেরই কিন্তু বাক সংযম করা খুব জরুরি। অলরেডি এখন থেকেই করবেন, না হলে কিন্তু ছোটোখাটো বিবাদ বিসম্বাদ তৈরি করবে। আরও স্পেসিফিক্যালি শনি যতদিন মঙ্গলের নক্ষত্রে রয়েছে ততদিন কিন্তু একটু বেশি নজর দেবেন, কারণ মঙ্গল আপনার দ্বিতীয়পতি, নবমপতি। যদিও বৃহস্পতির দৃষ্টি থাকবে লগ্নে থাকা অবস্থায় বৃশ্চিকের উপরে, কিন্তু তবুও একটু নজর দেবেন।
এই সংক্রান্ত বিষয়ে। আর যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় আছে, অত্যন্ত ভালো। তবে তারা এপ্রিল থেকে, নতুন ইয়ার থেকে, এডুকেশনাল ইয়ার থেকে করতে পারে। বিশেষত কোনো ফরেন রিলেশন, পলিটিক্যাল সায়েন্স, ল রিলেটেড পেপার এরকম জায়গায়, বা থিসিস যেখানে, যেগুলো খুব লং টার্ম এডুকেশন আছে, তারা কিন্তু করতে পারেন বা এই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও দিতে পারেন। অ্যাজ এ হোল সময় ভালো আছে। যানবাহনের প্রতি নজর রাখবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।